সুপ্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপ। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় সংস্কার ও নির্বাচন নিয়ে টানাপোড়েন। যতই দিন যাচ্ছে ততই সংস্কার এবং নির্বাচন নিয়ে টানাপোড়েন বাড়ছে। এই টানাপোড়েন কেবল সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর তা কিন্তু নয়, দলগুলোর সঙ্গেও নিজেদের মধ্যেই নানা ইস্যুতে টানাপোড়েন চলছে এবং ক্রমাগত এই ইস্যু বেড়েই যাচ্ছে। এর পাশে নতুন সংযোজন হয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সংক্রান্ত যে সংস্কার কমিশন করা হয়েছিল এবং সেই সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো উপস্থাপন করেছে তার কতিপয় ধারার বিরোধিতা করছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এবং একাধিক নির্বাচন কমিশনার এই ইস্যুতে কথাও বলেছেন। তাদের বক্তব্য হচ্ছে যে বিতর্কিত বা আলোচিত সমালোচিত ওই বিষয়গুলো যদি বাস্তবায়ন করা হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হবার একটা সম্ভাবনা রয়েছে। এমন বাস্তবতায় কি ভাবছেন আমাদের অতিথিরা, শুনব তাদের কথা। তার আগে অতিথিদের সঙ্গে পরিচিত হই। আমার ঠিক বামে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমার ঠিক ডানে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। ও পাশে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান। আপনাদের তিনজনকে আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ঐক্যমত্য কমিশন যে কতগুলো রাজনৈতিক দলগুলোর কাছে একটা সুপারিশমালা পাঠিয়েছে, এই সুপারিশমালার বিষয়ে তারা রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে। আপনি কি মনে করেন তাদের এই সুপারিশমালার আলোকে মানে রাজনৈতিক দলগুলো কি ভাবছে এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা যারা শুনছেন তাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। আমার সাথে যে দুজন আছেন, জনাব মাহমুদুর রহমান মান্না, রাজনীতির কিংবদন্তি বাংলাদেশের, এর চেয়ে বেশি কথা তার সম্পর্কে আর বলার দরকার নেই। আমার আরেক ভাই জাতীয় পার্টির লিডার, আমি ওনাকে সালাম জানাই। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রথমেই বলতে চাই, আজকে আমার স্বপ্নের দেশ, মুক্তিযুদ্ধের দেশে বাংলাদেশের, আমি এরকমই মনে করি যে এর একটা মৃত্যু হয়েছে। আজকে মাগুরাতে আসিয়া নামে একটি অসহায় মেয়ে, তার উপরে যে বর্বরচিত পশুসুলভ, আর কি বলবো, অত্যাচার হয়েছিল, সে পৃথিবীকে দেখিয়ে গেল, বাংলাদেশের মানুষকে দেখিয়ে গেল এই দেশে তার জন্ম হওয়া কত মহাপাপ হয়েছিল। আমি আজকে সারাটা দিন আমার ভালো লাগে নাই। এই মেয়েটির চেহারাটা সবকিছু আমার চোখের সামনে ভাসছে। এইরকম একটা দেশে আমরা খুব সুন্দর পায়জামা পাঞ্জাবি প্যান্ট শার্ট পরিয়া এখানে আইসা বৈশা সুন্দর সুন্দর আলাপ করতেছি, নির্বাচন কমিশন অমুক তমুক সব কিছু আলাপ করতেছি, কিন্তু দেশটা কিন্তু এমন একটা জায়গায় চলে গেছে, এই দেশে সুন্দর কোনো জিনিস আছে বলে আমার আর মনে হয় না। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটা অসুন্দরের সঙ্গে মুখোমুখি হতে হয়। এই দেশে নির্বাচন কমিশন এগুলো তো অনেক বড় বড় কথা। ঘুম থেকে উঠলেই দেখবেন ডাকাতি হয়ে যাচ্ছে। রাত্র ৩টার সময় গুলশানের মতো জায়গায় যেখানে বসে এখন কথা আরে গুলশান শুনলে মনে হইতো বাবারে গুলশান, সেই জায়গায় রাত্রে ৩টার সময় ড্রাইভার পাহারাদার অমুক তমুক বিভিন্ন নামে ডুইকা ফেসিস্ট আছে কোনো বাড়িতে, সেটা খোঁজ করবার নামে রাত্র ৩টার সময় ডাকাতি করে গ্লাস ভাঙে, টেবিল ভাঙে, আলমিরা ভাঙে, স্বর্ণ নিয়ে যায়, সব কিছু লুট হয়ে যায়। মানুষের মধ্যে কোনো নিরাপত্তা নেই, অস্থির।
আমি এখানে আসার পরে আল্লাহর দোয়াই করে আপনাদেরকে বলে যেতেছি, বাংলাদেশের মানুষ সাক্ষী থাকেন, আমার জীবনটা বড় অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। আমি প্রতি মুহূর্তে যে থ্রেট পাচ্ছি এটা অকল্পনীয়। এই দুবাই থেকে একজনে ফোন করছে এই মুহূর্তে, আমি যখন এই পাউডার লাগাচ্ছে তখন দুবাই থেকে একজনে ফোন করে বলছে যে আপনার জীবন কিন্তু অনিরাপদ, আপনার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত হয়ে গেছে একটি রাজনৈতিক দলের, যে এট এনি কস্ট তারা আপনাকে থামাইয়া দিবে। এই মাত্র এই 10 মিনিট আগে, এবং সারাটা দিন আজকে এই থ্রেটের মধ্যে ছিলাম। যার সঙ্গে দেখা হয় আমি সালাম দিই আর সেই সালাম দিক, সালামটা দিয়েই বলে ভাই নিরাপদে থাকেন, আপনি বড় অনিরাপদে আছেন। এই যে আমার একটা জীবন, অস্থির জীবন, তারপর আপনাদের কাছে আসি শুধু কেন, আমি জানি যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি ছাড়া আমার মৃত্যু কেউ দিতে পারবে না। এই সাহস নিয়ে আমি একজন মুক্তিযোদ্ধা আজকে রাত্র 11টার সময় আপনার সঙ্গে কথা বলতে আসি। আপনি নির্বাচন জিজ্ঞাসা করেন, কমিশন জিজ্ঞাসা করেন, আমি যারা কমিশন হয়েছে এদের কাউকে মানি না। মান্না ভাই মান্না ভাই বড় নেতা, তারা দল করে, তারা এমপি হইব, মন্ত্রী হইব, তারা খুব মানে, আমি এটা মানি না। এরা এখন আর এই দেশ, এইটা আমি বুঝতে পারছি 5ই আগস্টের পরে এই 7 মাসে তারা এই দেশের খুব কিছু ভালো করার জন্য এইসব কমিশনগুলো করে নেয়। এই দেশটাকে তারা কিভাবে ভালোবাসে জানি না, কিন্তু আমার মতো ভালোবাসে না। কারণ আমি ফ্রিডম ফাইটার, এই দেশ যারা সৃষ্টি করছে তাদের সাথে আমি ছিলাম, তাদের একজন বাদে, শুধু মুক্তিযোদ্ধা উপদেষ্টা বাদে আর কেউই ফ্রিডম ফাইটার না। কাজেই তারা এই দেশটা নিয়ে অনেক খেলাধুলা করতেছে। শেখ হাসিনার হাত থেকে উপদেষ্টাদের কথা বলছেন জি, এবং এখন যারা কমিশনে আছে এরাও তাদের বাচ্চাই একই। শেখ হাসিনার অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এক সময় বলছিলাম আন্দোলন এই পর্যায়ে যাক, শেখ হাসিনা চলে যাক, আগে কে আসবে জানি না, আজরাইল আসলেও আমার কোনো আপত্তি নেই। আমি নিজে কথাটা বলছি, আজরাইল আসলেও আমার কোনো আপত্তি নেই। কারণ শেখ হাসিনার অত্যাচারটা এমন সীমাহীন ছিল, ভোট দিতে পারতাম না, কথা বলতে পারতাম না, জেলখানায় থাকতে হইতো। 22 মাস জেল কাটছে মাহমুদুর রহমান মান্না, 22 মাস জেল কাটছে রাষ্ট্রদ্রোহ মামলায়। আমি রাষ্ট্রদ্রোহ মামলায় জেল কাটছি, 7 মাস নির্বাসনে রয়েছি, রিট করে দেশে আসছি। 10 বছর বাড়িতে যাইতে পারে নাই মা বাবার কবরে মোনাজাত করার জন্য। এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ইউনূস সাহেবের মতো একজন টাওয়ারিং পার্সোনালিটি এই দেশে, আমাদের শ্রেষ্ঠ সন্তানদের একজন, তার মতো একজন মানুষ যখন আসলো, 8ই আগস্ট শপথ নিল রাত্রে 9:30টার সময়, হাততালি দিলাম এত জোরে, মনে হইল এই বুঝি মুক্তি পাইলাম, সুন্দর স্বপ্ন বাস্তবায়ন হবে। কিন্তু এই 7 মাসে আইসা এখন আমার গ্রামের ভাষায় বলতে ইচ্ছা করে, কি করলাম ভাই গাজীর গীত গায়া, 5 শিকা কামাই করলাম 1.5 টাকা খায়া। বাংলাদেশটা এখন এই পর্যায়ে চলে গেছে। নির্বাচন কমিশন যা সংস্কার করবে এটা আমি জানি। নির্বাচন কমিশন না, এই যে কমিশন যারা নির্বাচন করবে, নির্বাচন কমিশনটা বরং নাসিরউদ্দিন সাহেবের নামে যেটা চলতেছে, তার হেডেড বাই মিস্টার নাসিরউদ্দিন, এটা আমার কাছে বেটার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে উনি সকাল বিকাল দুপুর রাত্র এক ধরনের কথা বলেন। আর ইউনূস সাহেব থেকে ধরে যত আছে উপদেষ্টা এবং এই যে কমিশন, এরা কেউ এক কথা বলে না, ওরা রং বেরঙ্গের কথা বলে, এবং এই রং বেরঙ্গের মজা করার জন্য, ময়ূর সিংহাসনে থাকার জন্য, তাদের ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার জন্য যত ধরনের পেস লাগানোর কথা আছে সব কথা বলে। এবং দেশে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এখন আর আমি বিশ্বাস করি না যে এই দেশে কোনো ইলেকশন আপাতত ইউনূস সাহেবের আমলে আর হবে। ইউনূস সাহেব থাকলে ইলেকশন হইতে দেরি আছে, সেটা আমার মৃত্যুর পরে হবে। আমার বয়স যদি 80 বছর হয়, এরপরেও 5 বছর গেলেও আমার মৃত্যুর পরে হবে। ইউনূস সাহেব থাকলে, ইউনূস সাহেবের নেতৃত্বে এই কাঠামো থাকলে আমি আর ইলেকশন চোখে দেখি না এখন। জি, আপনার কাছে ফিরবো। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনি আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। আপনার কাছে, আপনি তো জনাব ফজলুর রহমানের বক্তব্যের আলোকেই বলবেন, কিন্তু প্রশ্নটি আপনার কাছে রাখি। সংস্কার নিয়ে যে সুপারিশমালা আপনাদের কাছে পাঠানো হয়েছিল, এ নিয়ে রাজনৈতিক দলগুলো কি ভাবছে,
এবং আপনার প্রতিক্রিয়া কি, আর আপনারা কি এর জবাব দিয়েছেন কিনা? সংস্কার নিয়ে আমি একটু বিস্তারিতই কথা বলবো, কারণ ধরেন আজকে সহ গত 3 দিন ধরে কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলোর উপরে আমরা সেন্ট্রাল কমিটি কথাবার্তা বলছি, আলোচনা করছি। গোটা 3 পত্র বা গোটা 3 পেপার আমরা রেডি করেছি, মানে ওই যেটা স্প্রেডশিট দেওয়া হয়েছে যাতে টিক মার্ক দিতে হবে বা কমেন্ট করতে হবে সেগুলো করেছি। কিন্তু তার আগে আমি ফজলু ভাই তো হি ইজ এ নাইস স্পিকার, বুঝতেই পারছেন, সে সবাই জানে। উনি যেরকম করে বলেছেন ওনাতে আমিও খানিকটা মুভড। তাছাড়াও ধরেন আসলেই তো আজকে দিনে যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা দিনের ঘটনা তো কয়েকদিন ধরে একটা আমরা চোখের সামনে দেখছি। তারপর একটু কথা বলতে চাই, আমি কথাটা বলতে চাইছি কারণ দেখেন একটা হচ্ছে যে এটা তো একটা হৃদয় বিদারক ঘটনা যা ঘটেছে। মানে 8 বছর 9 বছরের একটা শিশু ক্যান বি রেপড, ভাবতেই কষ্ট। কোনো একটা সমাজে সেটা, এবং সেই সমাজকে সভ্য সমাজ দাবি করা, সেই সমাজকে শুধু তাই না, আমরা নারীর ইজ্জত রক্ষার জন্য জীবন দিয়েছি, নারীর ইজ্জত রক্ষার জন্য লড়াই করেছি, মুক্তিযুদ্ধ করেছি। আমরা আমাদের দেশে নারীকে কত সম্মান দিই, আমাদের ধর্মে বলেন, আমাদের সংস্কৃতিতে বলেন, সব দিক দিয়ে। আর যারা কিশোরী এদেরকে আমরা কত ভালোবাসি, কত সম্মান করি। সেই দেশে যেটা ঘটেছে এটা মানে ভাবলেও আপনার সমস্ত শরীরে কাটা দেবে, মানুষ ভাবতে পারে কীরকম করে এরকম। আমি অবশ্য ধরেন আজকাল দেখছি, আমি একটু বলি এই দর্শক যারা যারা আছেন এই অনুষ্ঠানে তাদের জন্য এটা কোনো কষ্টকর হবে কিনা, তারপরেও মানে আমাদের অধঃপতনের ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে এখন আমরা আসলে আত্মীয়তার, বন্ধুত্বের, ভ্রাতৃত্বের, পরিবারের সীমানা মানতে চাইছি না, নিজেদের আকাঙ্ক্ষা চরিতার্থ করবার প্রশ্নে দেখছি এগুলো, অনেক স্টোরি দেখছি, বইপত্র দেখছি। কিন্তু এইরকম একটা বাস্তব মানে ভাবতেই কষ্ট, এটা কীরকম করে হলো। এবং তারপরে দেখেন এই ব্যাপারটা নিয়ে আমি বলি, ফজলু ভাই তো বলেছে তার হৃদয়টা আমি দেখতে পাচ্ছি, সবাই দেখেছে। কিন্তু আমি আজকে সারাদিন যতখানি ঘুরলাম আমি বাংলাদেশের হৃদয়কে এরকম কাঁপতে দেখিনি। একদম আমি অ্যাকিউজ করছি না, কিন্তু আমার মনের কষ্টের কথা বলছি। আমি মানুষের মনকে এরকম কাঁপতে দেখি, এরকম হয় না অনেক সময়, দেখতে দেখতে সহ হয়ে যায়। আমাদের এইখানে কত মেয়ে ইজ্জত বাঁচাবার জন্য ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে, গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, পুকুরে ঝাঁপ দিয়েছে, এরকম ঘটনা আমরা দেখেছি অতীতে। কিন্তু এইটা হচ্ছে একটা অসহায় আত্মসমর্পণ, তার কিছুই করার নাই, জাস্ট সারেন্ডার করার বাইরে, নিজেকে বলিদান দেওয়ার বাইরে তার কিছু করার নাই, সেরকম ঘটনা ঘটেছে। আর আমরা বাকি সমাজ কি করেছি? একটা ঘটনা বলি আপনাকে, আমি সন্ধ্যার পরে সামহাও মাঝে মাঝে করি না, আমরা সবাই ফেসবুকে যাই, ইউটিউবে যাই, দেখি কোথায় কী হচ্ছে। দেখতে দেখতে দেখি শেখ হাসিনা একটা বক্তৃতা করছেন এবং তিনি এই ঘটনার উপরে বক্তৃতা করছেন। এবং বিশ্বাস করেন ওই বক্তৃতা শুনে আমার গাটা রিরি করলো একদম। কেন? আমাদের এটা বোঝা দরকার যে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা ডাইরেক্টলি কোনো পলিটিক্যাল, কোনো পার্টিজান ঘটনা নয়। এটা আমাদের সমাজের সংস্কৃতিগত নৈতিকতার চূড়ান্ত অধঃপতন, এবং এই জন্যে দায়ী আমরা কম বেশি সবাই আছি। আমাদের এই দেশের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু নারীদের সতীত্ব নষ্ট করবার উন্মত্ততায় মেতেছে, এরকম পেপারে দেখেছি আমরা, ছবি চাপা হয়েছে, এগুলোর উপর আবার প্রদর্শন হয়েছে, ভিডিও ফুটেজ এগুলো দেখানো হয়েছে। আমরা এগুলো দেখাতে খুব মানে পছন্দ করেছি। মানে যেখানে মনে করেন যে মেয়েদেরকে রেপ করা হচ্ছে, সেই সিনটার উপরে একদম এক্স্যাক্টলি ওই রকম একটা অ্যাকশন টাইমের উপরে একটা কালো পর্দা দিয়েছেন, বাকি টাইমে বোঝা যাচ্ছে যেখানে ঘটনাটা কী হচ্ছে। এটা ইন্ডিয়ান আক্রোশ ছবির মতো নয় যে মেয়েটা আক্রোশে ফুঁসে উঠলো, প্রতিবাদ করবে, প্রতিবাদটা দেখাচ্ছেন। আপনার প্রতিবাদ দেখাবার জায়গা নাই, আপনি শুধু অসহায় আত্মসমর্পণ দেখছেন, মেয়েটার কান্না দেখাচ্ছেন। তার বোন হয়তো একদম কোনো ঘরের মধ্যে চুপচাপ বসে বসে কাঁদছে, মনে করছে আমি যদি প্রতিবাদ করতে যাই তাহলে আমার স্বামী, আমার পিতা আর আমার ভাই যারা আছে তারা আমাকে ওই একই পরিস্থিতির মধ্যে ফেলতে পারে, জেনে কেউ কিছু করতে পারছে না। আশেপাশের বাড়িঘর থেকে কোনো প্রতিবাদ নেই, ওই মানে আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে থেকে কোনো রকম প্রতিবাদের খবর আমি পত্রিকার মধ্যে পড়িনি। হোয়াট ওয়ে ডুইং, যাচ্ছি কোথায়? এইটা আমার কাছে একটা বড় প্রশ্ন রাখছি। মান্না ভাই, কমিশনের সুপারিশমালা ইত্যাদির বিষয়ে আপনার কাছে একটু পরে শুনবো। আমরা একটু এই ইস্যুটা, যে ইস্যুটা ফজলু ভাই রেজ করলেন এবং আপনিও বললেন, এই মেয়েটির যে অসহায় আত্মসমর্পণের
এর আলোকে একটু আমরা এটু তাজ রহমানের কাছ থেকে একটু শুনে আসি। হ্যাঁ, এটু তাজ রহমান। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার দুই বিজ্ঞ আলোচক ফজলু ভাই এবং মান্না ভাই। দর্শক শ্রোতাকে সালামের শুভেচ্ছা। দেখেন, আমি আমার দুই বিজ্ঞ আলোচকের সূত্র ধরেই বলি, এই যে ঘটনাটা আজকে যেটা হয়েছে, আমরা রাজনীতিবিদ হিসেবে তো আমরা নিজেরাই মেনে নিয়েছি যে আমাদের এই যে অপবাদটা আজকে হলো, এ পুরো দেশের পৃথিবীর কাছে যে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে আমাদের মেসেজটা যাচ্ছে। 8 বছরের শিশু সিএমএইচের মতো জায়গায় 3বার কার্ডিয়াক আনরেস্ট হয়েছে, 2বার দে হ্যাভ সেভড, 3rd টাইম আর পারে নাই মেয়েটাকে। এই ট্রমাটিক থেকে মেয়েটা মারা গিয়েছে। এই মেয়েটা সেই বয়সেই যায় নাই, শি ইজ অনলি 8 years old। এই গুলশানের মতো জায়গায় গত শুক্রবারে 10 বছরের একজনকে একটা শিশুকে রেপ করা হয়েছে। ওয়ান অফ দি টপ লিডিং পত্রিকার তথ্য আমার এখানে। আমি আরেকটা জিনিস দেখলাম, 3 বছরের একটা শিশুটা, একটা কিশোর রেপ করার চেষ্টা করেছে। এই কী অবস্থা শুরু হয়েছে? আমরা রাজনীতি নিয়ে, ক্ষমতা নিয়ে হানাহানি, আমাদের কোন প্যারামিটারটা আমরা ভালো আছি? আজকে মুডি ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ক্রেডিট রেটিং, যারা ব্যাংকিং রেটিং দেশের একটা রেট করে কোন দেশের অবস্থা কী, এটা আমাদেরকে নেগেটিভে নিয়ে চলে গেছে। যে ইনভেস্টমেন্টের জন্য এই দেশ ইজ নট দি পারফেক্ট। ঘরে ঘরে মহিলারা বাইর হইলে দর্শন করা হচ্ছে, কাপড় টানা হচ্ছে করা হচ্ছে। এটা কি? এটা তো দ্যাট ইজ নট এ গুড সাইন অফ দি পলিটিক্যাল পার্টি বা পলিটিক্স বা কান্ট্রি। আমরা তিনজন একই এক জায়গায়, এই জায়গাতে এটা একটা বিহিত ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন, আমাদের দুই বিজ্ঞ আলোচক আছেন, ওনারা এরশাদ সাহেবের সময় কিন্তু অ্যাসিড নিক্ষেপ খুব বেশি শুরু হয়েছিল মহিলাদের উপর। তখন এরশাদ সাহেব একটা আইন করেছিলেন যে অ্যাসিড নিক্ষেপ যারা করা হবে তাদের মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ডটা কার্যকর হওয়ার পরে অনেক অ্যাসিড নিক্ষেপ কিন্তু কমে গিয়েছিল। এবং তার সূত্র ধরে ইউএন থেকে আমি দেখলাম পৃথিবীর অন্য অন্য দেশে, অনেক দেশে কিন্তু সেই অ্যাসিড নিক্ষেপের জন্য মহিলাদের উপরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। আমাদের এই যারা দর্শন করছে এই বাচ্চাদের, এদের স্পিডি ট্রায়ালে, তো লেংথি প্রসেসে না গিয়ে স্পিডি ট্রায়ালে দিয়ে, এবং মিডিয়াদেরকে অনুরোধ করব যে এই ট্রায়ালের রেজাল্টে যখন এদের সাজা হয়, এই নরপশু যারা আছে এদেরটা ভালো করে ফলো করে প্রচার করা হয়। এখন করা হচ্ছে, কিন্তু ট্রায়ালের সময় প্রচারটা যেন কম হয়ে যায়। এক্সাম্পলারি যদি পানিশমেন্ট হয় যারা করছে, এবং আগামীতে যারা করার সাহস যেন না পায়, সেই ব্যবস্থার দিকে কিন্তু সরকার যেতে হবে। যদি না যান, আমাদের এই যে অবস্থা শুরু হয়েছে, মানে একটা ব্রিটিশ বাচ্চারা তো ট্রমাটিক জায়গায় চলে যাবে, লেখাপড়া করতে পারবে না, স্কুলে যেতে ভয় পাবে, কলেজে যেতে ভয় পাবে। তো এটা কি হবে? আপনি আপনার মেয়েকে স্কুলে দিলে মেয়ে বলবে, বাবা আমি যাব কীভাবে, রাস্তা আমাকে ধরে নিয়ে চলে যেতে পারে। এটা আনসেফ কান্ট্রি হয়ে যাচ্ছে। ইট ইজ তালেবান। এটা কি আমরা আফগানিস্তান হয়ে যাচ্ছি? এই দেশকে তো সবাইকে আমরা টিকিয়ে রাখতে হবে। এই দেশটা আমাদের সবার। এই যে মুক্তিযুদ্ধের সামনে বসা মান্নাবাইয়ের মতো ব্যাট্রেন পলিটিশিয়ান যারা এই দেশের পিছনে অতটা বছর, আমাদেরও অনেক বছর হয়ে গেছে রাজনীতিতে। এখন কেউ নিজের স্বার্থের জন্য, কেউ নতুন দল করার জন্য, কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য, কেউ ক্ষমতায় দেওয়ার জন্য, এটা চিন্তা না করে দেশটার চিন্তা সবার করা উচিত আমাদের। এবং সেই জায়গায় আমাদেরকে সবাই ঐক্যমতে পৌঁছতে হবে, ন্যাশনাল কনসেনসাস। এটা থেকে জিরো টলারেন্স এই রেপের ব্যাপারে, দর্শকদের ব্যাপারে। আমরা মনে করি সবাই একসাথে মিলেই একটা জায়গায় আমাদের এক্সাম্পলারি পানিশমেন্টে যেতে হবে। এখানে কোনো পলিটিক্যাল পার্টিকে কার কি এফিলিয়েশন এটা দেখার কোনো বিষয় না। জি, আমাদের এই আলোচনা চলবে, একটা বিরতির পর এসে আবার আপনাদেরকে শুনবো। সুপ্রিয় দর্শক, এসএটিভি সংলাপে নিচ্ছি 2 মিনিটের বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। আবারও ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছি সংস্কার ও নির্বাচন নিয়ে টানাপোড়েন। এ বিষয়ের উপর বিরতির আগে আমরা এটু তাজ রহমানের বক্তব্য শুনছিলাম। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনি সংস্কার নিয়ে যে সুপারিশমালা, এর আলোকে বক্তব্য, আপনাকে থামিয়ে দিয়ে আমি তাজ রহমানের কাছে ওই মর্মান্তিক ইস্যুতে আলোচনা করবার জন্য গিয়েছিলাম। আপনি এবার আপনার সংস্কার সুপারিশমালা নিয়ে যা বলতে চেয়েছিলেন। এই পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে 6টা কমিশনের প্রস্তাবনা দেওয়া হয়েছে আমাদের কাছে। মানে ওটা একটা বুকলেট নয়, কিন্তু ওই সাইক্রোসাইকেল বা টাইপ করে বড় বড় কিন্তু ভলিউম, যেটা একদম অরিজিনাল ডকুমেন্ট আছে, সেটা কোনো নাম্বার 1000 পৃষ্ঠা আছে, কোনো নাম্বার সিনপসিস করেছে সারসংক্ষেপের মতো 250 পৃষ্ঠার মতো করেছে। তারপরে আবার যে স্প্রেডশিটটা করেছে, স্প্রেডশিট তো মানে ওই যে কী বলে HQ কী পদ্ধতি বলে ওইটা করেছে, কিন্তু ওইটাও আপনার মানে ইউ হ্যাভ টু রিড দি লাইনস অ্যান্ড বিটুইন দ্য লাইনস অলসো, না তারপরে আনসার করতে পারবেন না। ধরেন এরকম একটা জিনিস বলি, বাংলাদেশ কী রকম দেশ? আমরা আগে বলতাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখন তো বলছি জনগণতন্ত্রী বাংলাদেশ।
ইংরেজিটা আছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের বাংলা এইটা জনগণতান্ত্রিক বাংলাদেশ কি হয় জানি না, তো লিখবো কি, এটার উপর কিছু দিতে পারছি না। এরকম অনেকগুলো জায়গা আছে, তারা এমন করে নিজেদের মতো বলেছেন। আর একটা ব্যাপার কি করেছেন, তাদের কতগুলো প্রপোজিশন আছে যারা তারা প্রস্তাব করছেন। যেমন ধরেন তারা সংসদের, তার মানে গভর্নমেন্টের টার্ম করছে 4 বছর। সো সমস্ত কথার মধ্যে 4 বছর বলছে, মানে অ্যাজ ইফ 4 বছরটা সেট হয়ে গেছে। কিংবা ধরেন যে তারা বলছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, অতএব তারা যেটাই বলছে একটা প্রস্তাব, নিচের কক্ষে এরকম হবে, উপরের কক্ষে এরকম হবে। তা আমি যদি উপরের কক্ষ না মানি, আমি যদি দ্বিকক্ষ না মানি, তাহলে আমি কীরকম করে দেবো? ফলে হয়েছে কি, তারা স্পেস দিয়েছে, আপনাকে দিয়েছে আপনি একমত, দ্বিমত, আংশিক একমত, তারপরে আপনি যদি স্পেস দেওয়া হয়েছে, স্পেসটা বেশি না, ওর মধ্যে আপনি 4-5 লাইন লিখতে পারবেন এই ব্যাপারে আপনি দ্বিমত পোষণ করেন। আমরা তো ধরেন অনেকদিন ধরে করতে করতে কি হয়েছে যে কম কথার মধ্যেও লিখতে পারি, একদম কথা বাদ পড়ে যায় না, লিখছি, কিন্তু সবাই এরকম পারবে তা আমার মনে হয় না। কারণ আজকে এরকম হয়েছে যে ধরেন আমাদের সেন্ট্রাল কমিটি আলোচনা আমরা বসছিলাম মোট 7 জন, তো তার মধ্যে একজন লিখতে গিয়ে স্পেস হারিয়ে ফেলছে, আর পারছে না। তো আমি পরে বললাম যে এরকম করে লেখো, তা আর একটা কাগজ দিয়ে সেটার মধ্যে লিখতে হলো আর কি। এইভাবে আমি যে কয়টা জিনিস পড়েছি তার মধ্যে আমি আপনাকে বলি, যদিও আমি ফজলুল ভাইয়ের কিন্তু ওপিনিয়ন জানি, তার ধারণাটা জানি, কিন্তু আমার ওই জায়গায় আমার আরও ভালো করে বুঝতে হবে, ওনাকেও আবার বুঝতে হবে, আমার নিজের আন্ডারস্ট্যান্ডিংকে বুঝতে হবে। সংবিধানের উপরে যে সংশোধনীগুলো আনা হয়েছে, যে সংস্কার, এগুলো আমার কাছে খুব ম্যাচিউর মনে হয়েছে। অ্যাগ্রি করছি কিনা সেটা অন্য কথা, কিন্তু আমি তো বললাম যে ওই গণতন্ত্র জনগণতান্ত্রিক বাংলাদেশ বলছে ওইটা আমি মানবো না, 4 বছর ওইটা মানবো না, দ্বিকক্ষ বিশিষ্ট মানবো না। এমনকি আমি তো ধরেন যে আপনার যে এই কী বলে সংখ্যানুপাতিক বলা হচ্ছে, সেটাও আমি মানি না। সংখ্যানুপাতিক আমি এমনি মনে করি যে ঠিক আছে, বিষয়টা সংখ্যানুপাতিক হতে পারে, বিকজ ওরা আমার বেশি সুবিধা। আমি যদি 3% ভোট পাই, আমি একটাও সিট পাবো না, কিন্তু যদি সংখ্যানুপাতিক হতে আমরা 3% ইকুয়াল টু 3টা মিনিমাম আমি পার্লামেন্টে সিট পাচ্ছি। সমস্যাটা হচ্ছে গভর্নমেন্ট একটা ধোঁয়াশা করে রেখেছে যে আওয়ামী লীগের ব্যাপারে কী করবে তারা। মনে হচ্ছে আমার কাছে যে তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে, যেরকম করে তারা কথাবার্তা বলছেন। তা আওয়ামী লীগ যদি নির্বাচন করে, তাহলে অ্যাডভান্টেজ থাকবার কারণে, যে আন্দোলনে জিতবার কারণে বিএনপি মেজরিটি পাবে আমি মনে করি, বাট তাদেরকে কন্টেস্ট করবে আওয়ামী লীগ। আমি এটা চাই না। যে যেরকম করে এই দিকটা কেন বলবেন, কেন মানুষ যদি বলে, আরে মানুষ বলে মানে মানুষ এখন অন্ধত্বের মধ্যে যদি থাকে, আপনি একেবারে অশিক্ষিত জনগণকে ভোট দিতে দিয়েছেন, যারা কিছুই জানে না, যারা কনস্টিটিউশনও জানে না, ইকোনমিক প্রোগ্রামও জানে না, তাদেরকে আপনি একটা জাজমেন্ট দিতে বললে তো সে দিতে পারবে না। ওই জন্য আমি মনে করছি যাদেরকে এরকম করে লোকেট করছেন, তারা এইটা ওপিনিয়ন দেবার মতো নয়। ফলে তারা কি করবে, তাদের আগের যে আনুগত্য আছে সেই আনুগত্যের ভিত্তিতে কথা বলবে। তার ফলে ফ্যাসিবাদের ছায়া প্রচ্ছায়া যেরকম বলেন শক্তিশালীভাবে আবার দেশের মধ্যে ফিরবে। ফলে ওইটা মানছি না। সো কনস্টিটিউশনের ব্যাপারটা অনেকগুলো বলছি আমি যে পজিটিভ প্রপোজাল আছে, কিন্তু তারপরে আমি মনে করি না যে এইটা দিয়ে আপনি এখন এই সময়টা পাড়ি দিতে পারবেন। ফজলুর রহমান ভাই যে বিষয়টির উপর আলোকপাত করলেন, যে এই সরকার থাকতে কিংবা এই কমিশনগুলো থাকতে বাংলাদেশে উনি নির্বাচনের স্বপ্নই দেখেন না, কি বলবেন? এইটা হলো কি, ধরেন এই যে একদম অবিমিশ্র কোনো জিনিস বলার আমি পক্ষপাতী নই। আমি এটা মনে করি এই যে গভর্নমেন্ট ধরেন কনস্টিটিউশন নিয়ে পুরো দেশের মধ্যে একটা চর্চা শুরু করেছে, রাইট হোক রং হোক, চর্চাটা আমি ভালো মনে করি। কারণ আমি দেখেছি, ফজলুল ভাই আমার সাথে একমত হবেন, 6 দফার মতো এত বড় একটা বাগ ডাকাটা আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির 50% লোক পড়েনি। পরে যারা এমপি হয়েছে তাদের 50% লোক 6 দফা পড়ে নাই, ব্যাখ্যা করতে বলতে পারতো না, কাউকে বক্তৃতা করতে দিতে 6 দফার বক্তৃতা করতে, তারা বক্তৃতা করতে পারতো না। তো ওইটা দিয়ে আপনি একটা অন্ধত্ব দিয়ে, মূর্খতা দিয়ে রাজনীতিকে তো এগিয়ে দিতে পারবেন না। আর এখন অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, আপনাকে তো ওইটাই মোকাবেলা করতে হবে। আর আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করতে চান, তাহলে আপনি ওরকম বলবেন যে না আমি এই বিষয়গুলো বুঝি না, তো না বুঝলে আপনি বসে থাকবেন, আপনার কেউ নেই, কেউ আপনাকে টেনে নিয়ে যাবে না। সেই জন্যে আমি মনে করছি যে এরা এই কাজটা ভালোই করেছে, কিন্তু এই চর্চাটা যেরকম করে সবাইকে জড়িয়ে করা দরকার ছিল
সেই বিষয়টা হচ্ছে না। কারণ আমি অ্যাটিটিউড দেখছি ওই জায়গায়। আমি আবার ফজলুল ভাইয়ের কথার সাথে সম্পূর্ণ একমত। ডক্টর ইউনূস তো অন্যদেরকে স্পর্শ করা, তাদেরকে জড়িয়ে নেবার, তাদেরকে সাথে নেবার কোনো চেষ্টা করেন নাই। এটা কেন হবে? উনি এখন যেভাবেই দেখেন না কেন, হি ইজ দি ক্যাপ্টেন অফ দ্য শিপ, যেভাবেই দেন আপনি। তো উনি আমাদেরকে ধরেন যে এই সংস্কারের দিক নির্দেশনাও বলবেন, আমি অ্যাগ্রি করবো কিন্তু নাও করবো হয়তো, কিন্তু তার সাথে আমি তর্ক করবো। উনি আমাকে বোঝাবেন, যেহেতু উনি ড্রাইভিং সিটে আছেন, উনি পুরো জিনিসটাই যে 7 মাসের মধ্যে কিচ্ছু করেননি। দেখেন আমি কয়েক জায়গাতে মাঝে মাঝে বলছি, ডক্টর ইউনূস দায়িত্ব পাবার 1 মাস পরে বলেছিলেন এই 1 মাসে আমরা যে সংস্কার করেছি ইত্যাদি ইত্যাদি। কী সংস্কার করেছেন? কিচ্ছু ব্যাখ্যা নেই। আর ওই দিন তিনি বললেন আমরা তো সংস্কার শুরুই করি নাই। 7 মাস ধরে সংস্কার শুরু করেন নাই, তো কী করতে বসে আছেন ওই জায়গাতে? এটা তো আপনার করবার কথা না। তারপরের বিষয় হচ্ছে, আমার কাছে এটা খুবই অ্যালার্মিং বিষয় মনে হয়, উনি লাগাতারভাবে বলে যাচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। বিদেশ গিয়ে বলছেন। উনি তো দেশের মাটিতে কথা কিন্তু কমই বলেন, সব বিদেশি মিডিয়াকে, বিদেশি লোকজনকে ওগুলোতে বলেছেন, বলেই যাচ্ছেন। হঠাৎ করে রেজওয়ানা হাসান, আমাদের এই যে প্রযুক্তি পরিবেশ বিষয়ক উপদেষ্টা, উনি বললেন যে ইলেকশন জুনেও হতে পারে। তার 1 দিন বা 2 দিন পরে নতুন দল যে গঠন করা হলো, সেই জায়গাতে ওদের যে আহ্বায়ক যে নাহিদ ইসলাম, উনি বললেন যে এই বছরে নির্বাচন হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না, বিকজ পুলিশ ইজ নট অর্গানাইজড। আমি ওইটা এগ্রি করি। পুলিশ এটা কিছুই হয় নাই, এটা দিয়ে কী ভোট হবে আমি ভাবলে নিজেই মাঝে মাঝে ভয় পাই। কিন্তু তারপরে কথা হচ্ছে, এরা দুজন যে বলল, এই দুজন বিষয় ধরে নাহিদ ইসলাম সে তো উপদেষ্টা ছিল, তো তুমি 7 মাস ধরে কী করেছো? কিছুই হয়নি। পুলিশ 7 মাসে কিছুই করা যায় না, ওটা একটা অপদার্থ গভর্নমেন্ট, কিছুই করতে পারবে না। কেন বলেন? আপনার ওই যে কি বলে আমাদের উপদেষ্টা ছিলেন লতিফুর রহমান, উনি ক্ষমতা, লতিফুর রহমানই তো, উনি ক্ষমতায় আরবার দেখে সন্ধ্যাতে একদিন তারা 10টার মধ্যে 15টা না 13টা সচিব বদলে দিয়েছিলেন। এইখানে উনি কিছু করতে পারলেন না। আমার মাঝে মাঝে মনে হয় যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা এরকম ভালো বের করতে পারলেন, তো একটা ভালো দেখে আপনি আইজি বের করতে পারতেন না? ভালো দেখে 2টা অ্যাডিশনাল আইজি বের করতে পারতেন না? তবু তো বলতে পারতেন তাদের দেখে, দেখো তোমার এই দায়িত্ব দেশের প্রতি, এইভাবে করো, তুমি পুলিশকে লাইনে আনো। এখন পর্যন্ত তিনি বলছেন পুলিশ তো এখনও ভয় পায়, এখনও যেতে চায় না, তো তাহলে কীরকম করে হবে? তো ওইখানে যদি ফজলুল ভাই প্রশ্ন করেন যে ওর আন্ডারে কি ইলেকশন হবে, আমি বলবো ভাই এটা আমি বলতে পারবো না, কারণ এইরকম করে এটা ইলেকশন হবে না। তার ওই কমান্ডে যেতে হবে যে আমি বলছি তাই হতে হবে। ওই কমান্ড যদি না থাকে তারপরে ইলেকশন করবেন কীরকম করে? কন্ট্রোল তারপরে পুলিশকে করতে হবে, সিভিল ব্যুরোক্রেসিতে করতে হবে, ইলেকশন কমিশনকে করতে হবে। কোথাও তো কন্ট্রোল জায়গাতে কিচ্ছু করতে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা তো একেবারেই যাতা। তো এই জন্যে উনি ওই কথা যদি বলেন না, তাহলে ওইখানে আমি একটু দ্বিধায় আছি। কি যে হয় এটা বুঝতে পারছি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব ফজলুর রহমান। সংস্কার কমিশন আবার এই সুপারিশমালার জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটা মানে সব সংস্কার কমিশনকে নিয়ে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, যেটা তারা কি এই সংস্কারের যে সুপারিশমালা তারা প্রণয়ন করেছে, সেগুলো নিয়ে তারা জুলাই সনদ করতে চায়। এই জুলাই সনদ বলি, কিংবা আমরা যদি বলি গণহত্যার বিচার, এইটার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক কি আপনি দেখেন? আমি মান্নাবার কথাগুলো শুনছিলাম, মান্নাবার কথা এমনি আমি শুনি সেই ছাত্র রাজনীতি থেকে। মান্নাবার কথার মধ্যে আলাদা একটা আকর্ষণ আছে, এখনো শুনছিলাম। মান্নাবাই আমার চেয়ে অনেক বেশি সফট কথা বলে, কিন্তু কথাগুলোর যুক্তি অনেক সুন্দর, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু মান্নাবাইকে আমি ওই জায়গায় নিয়ে যেতে চাই। একটা বন্দুক, এই বন্দুকটা কার হাতে আছে এটা দিয়ে নির্ধারণ হবে বন্দুকটার কাজ কি। বন্দুকটা যদি গৃহস্থের হাতে থাকে, তাইলে বন্দুকটা দিয়ে ডাকাত ফিরানো হবে। আর বন্দুকটা যদি ডাকাতের হাতে থাকে, তাই সেই বন্দুকটা দিয়ে ডাকাতি করবে। আপনি যে ক্ষমতাটা যাদের হাতে দিছেন, সে কি গৃহস্থ না অন্য কিছু? আমার এই 7 মাসে এটা বোঝা হয়ে গেছে যে অ্যাটলিস্ট তারা অন্যটা না হইল, গৃহস্থ তারা না। তারা এই দেশের মানুষ যা চায় তার সঙ্গে তাদের কোনো মিল নাই। এই যে একজন ভদ্র মহিলার নাম উনি বললেন, সৈয়দা রিজওয়ানা হাসান, হ্যাঁ, আমি ওনাকে বলি ফুলপরি।
উনি যেখানে বসে যে অবস্থানে হাসা হাসা কথা বলে, বাড়ি তার সিলেট, সিলেটিরা কিন্তু খুব বেশি নেতারা শুদ্ধ ভাষা, সামাদ আজাদ, সাইফুর রহমান, কিবরিয়া শাহ বা হুমায়ুন রশিদের খুব শুদ্ধ ভাষা সিলেটি ভাষা বলতো। উনি কিন্তু শান্তিপুরি ভাষা বলে, ঠিক আছে খুব ভালো বলে। উনি যে ওই দিন কথাগুলো বলল এত হালকা মেজাজ এবং এত হাইসা হাইসা মিষ্টি, ওতে মনে হইল যেন উনি সিনেমার অ্যাক্টিং করতেছে। ওই যে বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি আনোয়ার হোসেনের মুখ দিয়ে সিরাজউদ্দৌলার কথা আসতেছে, এবং এইগুলোর তারা কিছু মনে যত দিন মজা করতে পারলো একটা অবস্থানে থাইকা এই দেশটাকে, ততদিন মজা করে নিল। এরা ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করছে, এরা জন্মই গ্রহণ করছে ভাগ্য নিয়ে। আর আমাদের ভাগ্য গড়তে গিয়া ৭৭ বছর চলে গেছে। মান্না ভাই যে কথাগুলো বলে, ৭৭ বললাম এই কারণে, মান্না ভাই যে কথাগুলো বললো এই কথাগুলো ওনার বয়সে বলাটাই সঠিক। কারণ ওনার বয়স এখন আমার ধারণা অনুযায়ী ওনার বয়স প্রায় 75 বা 74। মৌলানা ভাসানী কিন্তু 1887 সনে জন্মগ্রহণ করছে, যদিও তখনকার ওইভাবে সার্টিফিকেট ছিল না। আর 1957 সনে উনি আইসা বলতেছে যে এখন আমার বয়স 70 বছর। কাকবাড়ি সম্মেলনের আগে তাকে ডনের সম্পাদক আব্দুল সালাম সাহেব জিজ্ঞাসা করছিল, আপনি ইচ্ছা করলে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারেন আতাউর রহমান খানরে বিরত করিয়া, আপনার দল ক্ষমতায় পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানে, আপনি ইচ্ছা করলে পাকিস্তানেরও প্রধানমন্ত্রী হতে পারেন, সোহরাওয়ার্দীর চেয়ে আপনার জনপ্রিয়তা বেশি, সোহরাওয়ার্দী এখন 13টা পার্লামেন্ট মেম্বার নিয়ে পাকিস্তানের, কিন্তু আপনি দল ভাঙতেছেন কেন? মৌলানা ভাসানী কিন্তু উত্তর দিছিল, আমি দল তো ভাঙতেছি না, আমি সত্য কথা বলতেছি। এতে যদি দল ভাঙে আর আমার মন্ত্রিত্ব যাবে, আমার বয়স হয়ে গেছে 70 বছর, এরপর আর আমি কোনো দানাই পানাই কথা বলবো না, আমি সব সত্য কথা বলে যাব। বাংলাদেশে আমি যে কথা বলি আমি কোনো দলের মুখ দেখে বলি না। আমি বিএনপি করি, বিএনপির পক্ষে বলি, আওয়ামী লীগের বিপক্ষে বলি, জাতীয় পার্টিকে আমি করি। আমি আমার চেতনার স্তরে যে কথাটা মনে হয় আমার চিন্তায় সত্য, আমি সেই কথাটা বলি। মান্নাবাই বা আমার তাজভাই মনে করতে পারে কথাটা ঠিক না, আমার বিরোধিতা করতে পারে তারা, কিন্তু আমি আমার সত্য কথাটা বলবো। যে এই যে টিমটা বানাইছে জনাব ইউনূস সাহেব, এই টিমটা নিয়ে যে খেলায় উঠছে, এই টিমটা ওই যে উনি বক্তৃতা করছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে, মিটিকুলাস নাকি ইংরেজি কয়, আমি তো লেখাপড়াও জানি না, গ্রাম থেকে আইছি, ওই টিম এটা। তারা এই দেশটাকে ভিন্ন পথে, মুক্তিযুদ্ধের ভিন্ন পথে নিতে চায়। আমি মুক্তিযুদ্ধ করছিলাম গণতন্ত্রের জন্য। ইহিয়া খান গণতন্ত্রের রায় মানে নাই, সেই কারণে 30 লক্ষ লোক জীবন দিছে, মা বোনরা ইজ্জত দিছে, বাংলা পুরা সরকার হয়েছে। আমি সেই মুক্তিযোদ্ধা, গণতন্ত্রের জন্য আমি যুদ্ধ করছি। মানুষের পেটে স্বপ্ন দেখছি, যদিও হয় নাই, মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য। আমি যুদ্ধ করছি শোষণমুক্ত সমাজের জন্য। আমি যুদ্ধ করছি বৈষম্যের বিরুদ্ধে, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। আমি হলাম সেই ফজলুর রহমান। আমি মুক্তিযুদ্ধ যারা করছে তাদের সাথে ছিলাম বলেই তো আজকের বাংলাদেশ হয়েছে বলেই তো তারা বাংলাদেশের উপদেষ্টা, নাহলে তারা পূর্ব পাকিস্তানের উপদেষ্টা হইতে, বাংলাদেশের উপদেষ্টা তো হতে পারতো না। কাজে এই বাংলাদেশটার ব্যাপারে তাদের খুব অনীহা আছে। তারা 47কে ওই দিনও বলছে, 24কে ওই দিনও বলছে মুক্তিযুদ্ধ। আমি 47কে মুক্তিযুদ্ধ তো মনেই করি না, 24কে আমি মুক্তিযুদ্ধ মনে করি না। 24 গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের সঙ্গে 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে 24-এর কোনো তুলনা যারা করে, এরা আমাদের 71-এর মুক্তিযুদ্ধকে অসম্মান করে এবং ছোট করে। তারা সব যারা এখানে বসছে তারা সব একমত এই ব্যাপারে। যখন তাদের যৌবন ছিল তখন তারা যুদ্ধে যায় না, প্রত্যেকটি লোকই। কাজে এখন আমি বুঝতে পারছি জনাব আলী রিয়াজ 40 বছর আগে, এই যে মান্নাবাইদের কর্মী বলুক, মান্নাবাই ডাকসুর বিপি ছিল, আখতারুজ্জামান জিএস ছিল, তখন সে সাহিত্য সম্পাদক বা ইজ ইট নট, জি উনাদের প্যানেল থেকে কিন্তু সাহিত্য সম্পাদক আলী রিয়াজ, অবশ্যই উনাদের কর্মী আলী রিয়াজ। আজকে মাহমুদুর রহমান মান্না কেউ না বাংলাদেশের, কিন্তু ওয়ান্স মাহমুদুর রহমান মান্না তো মাহমুদুর রহমান মান্না,
যাকে দেখার জন্য হাজার হাজার ছাত্র তো ছিলই, বক্তৃতা করলে বটতলাতে আরো 10,000 লোক যাইতো যে মাহমুদুর রহমান মান্না বক্তৃতা করব। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। সেই আলী রিয়াজ উনি 40 বছর আগে চলে গেছে, 43 বছর আগে চলে গেছে, হতে 84 সনে চলে গেছে, এটা 41 বছর আগে চলে গেছে আমেরিকাতে, ওখানে নাগরিক হয়েছে। আমাদের সেলিউট, আমাদের ছেলে ওখানে গিয়া প্রফেসরি করে ইলিনয় ইউনিভার্সিটিতে, উনি ওখানে গিয়া নাগরিক হয়েছে। আমি ওনার নাগরিকত্বকে রাইখা আমার বাংলার সংবিধান লিখবে, উনি ছাড়ক নাগরিকত্ব, যে আমি বাংলাদেশে আমেরিকার নাগরিকত্ব ছাড়লাম, এটা যদি আমার অযৌক্তিক হোক আপনারা বলেন। উনি ছাড়ক যে আমি আমেরিকার নাগরিকত্ব ছাইরা আমি বাংলাদেশের সংবিধান লিখব। হ্যাঁ, উনি ছাড়ক। উনি কি করে আমেরিকার নাগরিক হয়ে আমার দেশের সংবিধান লিখে বলবে? মান্না ভাইকে আমি সেলিউট দিলাম একটা, এই যে বললো যে আমি বাংলাদেশের নামটা পরিবর্তন মানব না। মান্না ভাইয়ের নাম হলো মাহমুদুর রহমান, আমার নাম ফজলুর রহমান। ও সুন্দর হইতে নামটা হইতে পারে, কিন্তু আমার নামটা এই জন্য বলে তোর নাম মহারাজ রাখিয়ে দিব, আমি এটা মানবো যত সুন্দর ওই মহারাজ নাম হোক। কারণ আমি তো 70-72 বছর পার করে ফেলছি আমি আমার নাম ফজলুর রহমান কইয়া, ঠিক আছে না কথাটা? আমি 54 বছর পার করে ফেলছি, আমার দেশের নাম পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কইয়া। এখন আইসা মার্কিন নাগরিক জনাব আলী রিয়াজ সাহেব বলবে এই নামটা আমি বদলাই দেবো, নামটা সুন্দর লাগে না, আমি কেন মানবো? 1 2 আরো আছে ওনার সঙ্গে আমার একটা টোটাল একমত। 2টা হবে, হাউস হবে, এটা বাংলাদেশ, কিন্তু এটা হইলে পরে একদম টোটাল পলিটিক্যাল নেতৃত্বের পার্লামেন্ট লাগবে, সবাই পার্লামেন্টে যাবে, যারা পার্লামেন্টে যেতে পারবে না তাদেরকেও ডাকবে। পলিটিক্যাল লিডারশিপের অধীনে বৈঠকটা হইতে হবে, ন্যাশনাল বৈঠক। এটা ইউনূস সাহেবের নেতৃত্বে না, আলী রিয়াজের লেখায় না, সেটা সেই বাংলাদেশের সমস্ত রিপ্রেজেন্টেশন নিয়ে বসতে হবে। বৈশা আমি বাংলাদেশের যে স্তম্ভ ছিল, মূল প্রিন্সিপল ছিল, এগুলা পরিবর্তন করতে চাই, এগুলা ভালো না। শুধু গণতন্ত্রটা ভালো, এটা রেখে দিলাম, সমাজতন্ত্রটা বাদ দিয়ে দিলাম। এই যে ওনারা, আমি তো 81 সন পর্যন্ত ওনার বক্তৃতা, তিনি ছাত্রনেতা ছিলেন, জিজ্ঞাসা করেন উনি বলুক সমাজতন্ত্র কতবার জীবনে উচ্চারণ করছে বলুক। 72 না, দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে সমাজতন্ত্র দ্য মোস্ট পপুলার টার্ম ইন দ্য ওয়ার্ল্ড। ইজ ইট ফ্যাক্ট অর নট? বলেন। 72-এর সংবিধান যখন হচ্ছে, পৃথিবীতে সমাজতন্ত্র হইল মানুষের স্বপ্ন, সেই সমাজতন্ত্র আসছে। সমাজতন্ত্র পছন্দ না হলে এইটাকে ব্র্যাকেট দেওয়া অন্য একটা, এই যে লেখা যেতে পারে অর্থনৈতিক মুক্তি। ধর্মনিরপেক্ষতা বাদ দিব কেন? ধর্মনিরপেক্ষতা যদি শব্দটা যদি সেকুলারিজমের আসল শব্দ না হয়, এটা ইহজাগতিকতা লেখেন, কিন্তু এটা বাদ দিব কেন? আমার যে পূর্বপুরুষরা 30 লক্ষ লোক রক্ত দিয়া, আমার যে বন্দুকের গুলিটা আমি ছুটছি মুক্তিযুদ্ধের জন্য, আমার আদর্শের জন্য, সেইটা বাদ দেওয়ার দরকারটা কি? তুমি আরো 3টা লাগাই এলো না, আরো 5টা লাগাই এলো, কিন্তু তুমি আমার 3টা স্তম্ভ বাদ দিতেছো কেন? তুমি বাঙালি জাতীয়তাবাদ বাদ দেও কেন? তুমি বিশ্বাস করো না বাঙালি জাতীয়তাবাদ, বাদ কাও কেন? বিশ্বাস করো না তুমি বাঙালি জাতীয়তাবাদ, মারে মা ডাকো কেন? তুমি বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করো না তুমি, তাহলে বাংলায় কথা বলো কেন? আমার কথাগুলো খুব, এগুলো বাদ দাও কেন? তোমার যদি হয় বলছে বাংলাদেশি জাতীয়তা, মান্না ভাই কালকেও কথাটা বলছে, বাংলাদেশি জাতীয় সত্তা হইলো এটা রাষ্ট্র সত্তার প্রশ্ন এলো বাঙালি। যেমন ইন্ডিয়াতে ভারতীয় জাতীয়তাবাদ অ্যাকসেপ্টেড, কিন্তু ওখানে গিয়ে দেখবেন তামিল, তেলেগু, বাঙালি, কানাড়ি, মারাঠি, গুজরাটি, বিহারি জাতিসত্তা আছে না? আছে। এটাকে বলে নৃতাত্ত্বিক জাতিসত্তা, আর এইটা হলো রাষ্ট্রীয় জাতিসত্তা ইন্ডিয়ান। আমারও নৃতাত্ত্বিক জাতিসত্তা, আমি বাঙালি, কিন্তু আমার রাষ্ট্রীয় সত্তায় যখন প্রশ্ন আসবে সবাইকে নিয়ে চলা আরো 1% মানুষ, তখন আমি বাংলাদেশি। রাইট, এটা তো আমি না করতেছি না, এটা তো আমি বাদ দিতেছি না। তা আমার সবকিছু আপনি আলী রিয়াজ সাহেব একা বাদ দিয়ে দিবেন আর বলবেন যে এটা অর্ডিনেন্স করে পাস করে ফেলেন। কেন? আমরা কি এই দেশে মরছি নাকি অর্ডিনেন্স করে পাস? ঠিক আছে, তাইলে দেন যে এই প্রস্তাবগুলো আমি করলাম, এই প্রস্তাবের উপর ওই যে নতুন পার্টি তো আপনাদের আছেই,
ছেলেগুলা তো আছেই, নতুন নতুন সন্তানের জন্ম দিচ্ছেন, সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীরদেরকে, এদেরকে দিয়ে একটা ইলেকশন করায় দেখেন না আপনার যে এই যে এটারে কি বলে সংস্কারের পক্ষে, আপনার সংবিধান সংস্কারের পক্ষে কয়টা ভোট পান? না হলে আপনি আলী রিয়াজ সাহেব দাঁড়ান না আপনার এলাকাতে, আপনি যদি 5,000 ভোট পান তাহলে আপনাকে আমি দিয়ে দেবো এই সংবিধান। আপনার সঙ্গে 5,000 ভোট পাইয়া দেখেন আপনি কোত্থেকে আইছেন? আপনারা কয়টা ভোট পাইবেন বাংলাদেশে দাঁড়াইলে পরে? কয়দিন মানুষের ক্ষেতেরাই লেগেছেন, কয়দিন মানুষের দরজায় গিয়া ভোরের বেলা জিজ্ঞাসা করছেন এই তোমার বাচ্চাটার নাকি অসুখ, আইসো তো আমার কাছে, আমি দেখবো না। কয়দিন আপনি একটা মানুষের সন্তান বিয়ে পাশ করে রাস্তায় রাস্তায় চাকরি ঘুরে বেড়ায়, চাকরি পায় না, কয়দিন ছেলেটার মাথায় হাত দিয়ে বলছে বাবা তুমি আমার কাছে আইসো? কয়দিন আপনি মানুষের অধিকারের জন্য ফাইট করছেন? একটা লোক 22 মাস হাজত কাটছে, তার পাসপোর্টটা দেয় নাই। এমন একজনের কাছে আমি পাসপোর্ট চাইছি, তার বাড়িটা চাইলে আমার লিখে দেওয়া দরকার। মান্না ভাই আমাকে বলল ফজলু ভাই আমি তো অসুস্থ, আমি কি চিকিৎসা করতে যাইতে, এই যে তার সামনে বসে কথাটা বলতেছে, আমি যাইতে পারবো না, আপনি চাইলে বোধহয় পাসপোর্টটা দিয়ে দিব। কথাটা বুঝেন? এত কঠিন ছিল গত সরকার এবং তার নির্দেশ যে মাহমুদুর রহমান মান্না চিকিৎসা করার জন্য। আমি ফজলুর রহমান যার কাছে চাইছি, বললাম তো সে ব্যক্তিগতভাবে হইলে তার সম্পত্তি আমার লিখে দেব, কিন্তু সে মান্নার পাসপোর্টটা দেয় নাই। এত কষ্ট করে আমরা আইছি, আলী রিয়াজ সাবরা গিয়া 14,000 মাইল দূরে গিয়া মাস্টারি করে এখন আইছেন সুযোগে সন্ধানে, এই দেশে সংবিধান বদলে ঝগড়া লাগাইয়া ইলেকশনটাকে প্রলম্বিত করিয়া একটা অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন রেখে দেশে একটা গৃহযুদ্ধ লাগাইবার জন্য আসছেন। এদেশে গৃহযুদ্ধ হবে আমি বলি না, ওই যে ছেলে মাহফুজ আলম বলছে, যাকে ইউনূস সাহেব বলছে কি মাস্টার মাইন্ড, সে বলছে দেশে কালকেও বলছে সে কথাটা, গৃহযুদ্ধ হবে। এদেশে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। আমি সব সময় ভয় পাই এদেশে কোনো মানুষের কাছে গিয়ে আপনি বিচার পাবেন না। কোর্ট কাছারি আদালত ফৌজদারি কিচ্ছু নাই এই দেশে। আমি বলছি, আমি ফজলুর রহমান প্রত্যেকদিন সকাল 9টায় কোর্টে যাই, বিকাল 5টায় আসি পেটের ভাতের জন্য। আমি উকালতি করে ভাত খাই, আমার আর কোনো রোজগার নাই। আমার ওয়াইফ যায় আমার সাথে, সারাদিন একসাথে থাকি পেটের ভাত জোগাড় করার জন্য। দেশে কোনো আইন নাই, নাই আদালত নাই, নির্দেশে চলে। যেদিন একটা দেশের আইনমন্ত্রী বা আইন উপদেষ্টা বলে যে বেল টেল আপনারা চিন্তা ভাবনা করে দেন, প্রকাশ্যে বলে সুপ্রিম কোর্ট সব বেল দিতে পারে না, বিচারকরা ইচ্ছা করলেই সব বেল দিতে পারে না, সেদিন তো হয় বিচারক যাবে না হয় মন্ত্রী যাবে। একটা থাকবে, দুইটা তো থাকতে পারে, দেশে কিছু নাই তো। কাজে আমি আজকে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, খুব ক্লিয়ারলি বলতে চাই, সংবিধান সংস্কার সব কিছু মাথার উপরে রাখেন। ইউনূস সাহেব আপনাকে হাত জোর করি, এই যে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বসেন, নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যে ঐক্যমতটা হবে, যাতে একটা দেশে ফেয়ার ইলেকশন হয়, সেই নির্বাচন সংক্রান্ত ঐক্যমতের ভিত্তিতে আপনি খুব দ্রুত নির্বাচন দেন, একটা নির্বাচন দেন। পাবলিক প্রতিনিধিকে বা ওই যে পাহারাদার বলি আমি এদেরকে, যাদেরকে মানুষ ভোট দেয় নির্বাচনে, পাহারাদারকে দায়িত্ব দেন। বাড়ি কিভাবে রক্ষা করবে এই দায়িত্ব আপনার না, আপনি আমাদের মাথার তাজ হয়ে থাকেন। আপনি আজকে দেখলাম 3টা ইউটিউবে স্ট্যাটাস দিছে যে এর বাইরে কোনো মীমাংসা হবে না। স্ট্যাটাস দিছে আপনাদের এই যে কি কয় এদেরকে বড় নেতারা, ওই যে আমাদের বাপের বয়সী যে 26, 27, 28 স্ট্যাটাস দিছে। ইউনূস সাহেব যারাই পাস করবে কথা দিতে হবে ইউনূস সাহেবকে আগামী 10 বছর বাংলাদেশে রাষ্ট্রপতি রাখতে হবে, এই ব্যাপারে কোনো মীমাংসা হবে না। আমার কাছে আছে ফোনটা, তাহলে আমরা চিন্তা করবো ইলেকশনটা দিতে। হ্যাঁ, এবং এইটাই তো এই কাজটাই তো হইতেছে। ইউনূস সাহেব থাকতে চায় ক্ষমতায় 85 বছর, উনি কি 95 অবশ্য 95 বছর পর্যন্ত মাহাতির মোহাম্মদ প্রধানমন্ত্রিত্ব করছে, উনিও করুক, কিন্তু করতে হইলে ওনাকে পাবলিকের কাছে গিয়ে পাবলিকের মতামত নেওয়া করতে হবে। জোর করিয়া বা কূটকৌশল করে থাকতে কোনো সুযোগ নাই। জি, আবার ফিরবো আপনার কাছে। হ্যাঁ, এটি তাজ রহমান। ফজলু ভাইয়ের বক্তব্য খুব ডিপলি শুনছিলাম, এখানে অনেক কিছু আছে। প্রথম হলো দেশপ্রেম, রাজনীতি, আবেগ, একজন বাংলাদেশের সিটিজেন, আপনার একজন পলিটিশিয়ান, সব কিছুই ওনার এই বক্তব্যতে ছিল। দেখেন, ডক্টর ইউনূস সাহেবকে যখন এদেশে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছিল, এদেশে সবাই মিলেই, কিন্তু আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই মিলেই বসাইছিল, যে সবার একটা সমর্থন ছিল ডক্টর ইউনূস দেশটাকে একটা জায়গায় নিয়ে যাবেন
ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে সব ঠিক করা হবে, এই আশা ছিল। কিন্তু ফজলু ভাইদেরও বক্তব্য শুনেছি, মান্না ভাই তো এখনও আছে, আগেও ছিল, কিন্তু সেই জায়গা থেকে ডক্টর ইউনূস সাহেব সরে এসেছেন। আমি যদি একটু ব্যাকে যাই, নেলসন ম্যান্ডেলাকে 27 বছর জেলে রাখা হয়েছিল বর্ণবাদী সাদারা। উনি যখন জেল থেকে বাইর হলেন 90-তে, 1990-এ, 4 বছর পরে 94-তে কিন্তু উনি প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন। জিতে কিন্তু উনি রিউনিফিকেশন করলেন, সমস্ত রিকনসিলিয়েশন, সবাইকে ডেকে একসাথে মিলে দেশটা ঠিক করার জন্য ডাকলেন। অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ান টাইম, কিন্তু সেকেন্ড টাইম উনি আর করেন নাই। ওনার ইচ্ছা ছিল দেশটা যেন ডিভাইড না হয়, দেশ যেন গৃহযুদ্ধের দিকে না যায়। এখন আপনি সংবিধানের খবর দিবেন, মুক্তিযুদ্ধের সামনে বসা, ওনার আত্মায় লাগবে, গায়ে লাগবে, সব কিছুতে ওনার মনমোহনে লাগবে। যারা রাজনীতি করছে এতদিন, আপনি সেকেন্ড রিপাবলিক করবেন, কে বলেছে আপনাকে সেকেন্ড রিপাবলিক করতে? এটার জন্য পাবলিক ম্যান্ডেট দিয়েছে আপনাকে? আর পাবলিক ম্যান্ডেটের জন্য যাবেন কেন? ন্যাশনাল কনসেনসাসের প্রয়োজন আছে, এটার জন্য সব রাজনৈতিক দল বসতে হবে। আপনি সেকেন্ড রিপাবলিক করে বাকিগুলো সংবিধানের সব কিছু চেঞ্জ করতে দিতে চাচ্ছেন। 17বার সংবিধানে আপনি সংযোজন বিযোজন অ্যামেন্ডমেন্ট করেছেন, 17 অ্যামেন্ডমেন্ট, আরও 10টা না হয় করবেন, অসুবিধা তো নাই। দেশের স্বার্থে আইন পরিবর্তন প্রয়োজন, নির্বাচন, বিচার সংস্কার, এগুলো চলমান প্রক্রিয়া। এর ওভারনাইট শেষ হয় না, ওভারনাইট শেষ করার সুযোগও নাই। আপনারা কমিশন করছেন, কমিশন করে সংশোধন করতে চাচ্ছেন, অর্ধেক রাখতেছেন। দেশটা আগেই ডিভাইডেড ছিল। এই দেশটার জাতির কপালে জনগণের কেন যেন এত দুর্ভাগ্য জানি না। আমার এই দেশটা সবসময় কিন্তু ডিভিশন, ডিভাইসিভ পলিটিক্স। আগেই শেখ হাসিনা দেশটাকে এক পক্ষ করে নিয়ে চলে গিয়েছিলেন। একটাকে কিছু কথা বললেই রাজাখার, নাহলে স্বৈরাচার, অতি ডান অতি বাম একসাথে মিলে গেছে, জোর করে গান পয়েন্টে নিয়ে যাওয়া রাজনীতিতে। এই কালচারটা কিন্তু উনি 17 বছরে এমনভাবে করে গিয়েছিলেন। এরাই তো আওয়ামী লীগের নেতারা, এরাই ছাত্রলীগের নেতা ছিল, এরাই এখানে থাকতে পারে না সেই জায়গায়। তার সাথে মিলে এখন যেটা শুরু হয়েছে, আবার দেশ একটা ডিভিশনের যে আমি ফজলু ভাইয়ের সাথে একমত, দ্যাট ইজ হেডিং টু সিভিল ওয়ার, সিভিল আনরেস্ট। কারণ হবে, এরা বলছে কারণ মুখে যেন নির্বাচনের নাম মুখে না নেয় আনটিল বিচার তুমি কি ওভারনাইট করে ফেলবা? বিচার তো ওভারনাইট করা যায় না। লয়ার বসা আছেন, ঢাকা ইউনিভার্সিটির ভেটারান পলিটিশিয়ান আমার সাথে বাইরে বসা, আপনিও একজন আছেন জার্নালিস্ট, আমরাও ক্ষুদ্র যতটুকু জানি। বিচারের একটা প্রক্রিয়া যদি আপনি তাড়াহুড়ো করে করেন, তাহলে এটা কিন্তু পরে আবার রিভার্স হবে। জাস্টিস হারিড, জাস্টিস বাড়িড। আপনি এটা পৃথিবীর সব জায়গাতেই আছে। আপনি তাড়াহুড়া করে যাবেন, পরবর্তীতে আবার এটা আপনার মিক্স এবং একটা মামলাতে আপনি অরিজিনাল যারা দোষ করেছে আওয়ামী লীগের, তাদেরকে বাদ দিয়ে এখানে গয়েরও ঢুকায়া আমার নামে একটা মামলা হয়েছে, আমি 3 নম্বর আসামি, ওটা 4 নম্বর আসামি সজীব ওয়াদের জয়, 5 নম্বর আসামি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান, আপনার 6 নম্বর হলেন হাসান মাহমুদ, 7 নম্বর আরাফাত। চিন্তা করেন, মানে ইট ইজ এ কাইন্ড অফ ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে। আপনার নামে মামলা দিব, টাকা দিন, মামলা উঠাই নেব। আপনি অরিজিনালগুলারে ধরেন না ভাই, যারা এই দেশটাকে এই অবস্থা করেছে তাদেরকে ধরেন। আপনি ন্যাশনাল কনসেনসাসে যান। ডক্টর ইউনূস এদেশের একটা জায়গায় নিয়ে যাওয়ার সবার একটা আশা ছিল যে আমরা বোধহয় একটা জায়গায় যাব। এত বড় একজন ব্যক্তিত্ব, পুরা দুনিয়াতে ডক্টর ইউনূস নামে বাংলাদেশকে চিনে। আমার মেজর ছেলে ইকোনমিক্সের উপর লেখাপড়া লন্ডনে, সে ইউনূসের ব্যাপারে আমার চেয়ে বেশি বলেছে উনি বিফোর ই কামস টু দি অ্যাজ এ চিফ অ্যাডভাইজার। এখন এই ইউনূস সাহেব তো নেলসন ম্যান্ডেলা হইতে পারলেন না। ডক্টর ইউনূস, লরিয়ান ইউনূস থাকতে পারবেন না? সেটাও নষ্ট হয়ে যাবে। আপনি যদি এই রাস্তায় চলা শুরু করেন, আপনি একটাকে প্যাট্রন করেন যাদেরকে স্পেশালাইজ ফ্যাসিলিটি দিয়ে নির্বাচনে নিয়ে যাবেন, স্পেশাল ফ্যাসিলিটি দিবেন, স্পেশাল পলিটিক্যাল পার্টি ক্রিয়েট করা হয়ে গেছে, ফাইন্যান্সের শেল্টার দিচ্ছেন, ডিসিরা রিকুইজিশন করে বাস দিচ্ছে, ধরে লোক পাঠাচ্ছে, তাহলে বাকি রাজনৈতিক দলগুলো আপনার থেকে দূরে সরে গেল, মানে এরা ফ্যাসিলিটি পাবে না। তাহলে লেভেল প্লেইং যে ফিল্ডটা, সেখানে তো হলো না। এই লেভেল প্লেইং ফিল্ড না হলে রাজনৈতিক দলগুলো নির্বাচনে কেন যাবে? তাহলে তো সন্দিহান হয় আপনার অধীনে নির্বাচনটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল, যেটা শেখ হাসিনা দেয় নাই, আপনি সেটা কেমনে দেবেন? কারণ একজন উপদেষ্টা সেখান থেকে রিজাইন করে দিয়ে সে একটা রাজনৈতিক দলের, এনসিপি দলের প্রধান হয়েছেন, তার 2 বন্ধু, তার 2 কলিগ এখন উপদেষ্টা পদে বসে আছেন। ওনারা এখানে থেকে ওনারা নির্বাচন করবেন। আপনার ভাই 2 জনকে রেখে আসছেন রেফারির 4 জনের বোর্ডে, আপনি আসছেন খেলতে আমাদের সাথে, ওইখানে তো আমি রেড কার্ড পাবোই, কোনো না কোনো ফাউল করি আর না করি আমাকে রেড কার্ড দিয়ে আপনি পেনাল্টি দিবেন। সেটাতে দেশের রাজনৈতিক দল মানবে না। দেশের রাজনৈতিক যে অবস্থা, যে আইন শৃঙ্খলা যে অবস্থা, আপনাকে এখন তাড়াতাড়ি ন্যাশনাল কনসেনসাস, নির্বাচন, একটা শক্তিশালী নির্বাচনী সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, পুলিশও ফাংশনিং হবে, ব্যুরোক্রেসি ফাংশন হবে, দেশের সব ইনস্টিটিউশনগুলো ফাংশন হবে। জি,
অসংখ্য ধন্যবাদ এটু তাজ রহমান। আরেকটা বিরতিতে যাব, ফিরে এসে আবার আপনাদেরকে শুনবো। সুপ্রিয় দর্শক, এসএটিভি সংলাপে নিচ্ছি আরেকটি বিরতি, এবং এটি যথারীতি 2 মিনিটের বিরতি। আশা করি সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আলোচনা করছি সংস্কার ও নির্বাচন নিয়ে টানাপোড়েন। এই বিষয়ে বিরতির আগে এটু তাজ রহমানের বক্তব্য শুনছিলাম। আবার মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আসতে চাই। সংস্কার প্রস্তাবের কতিপয় ধারা নিয়ে নির্বাচন কমিশন নিজেই আপত্তি জানিয়েছে। আবার নির্বাচন কমিশনের 2টি প্রস্তাবনা, রাজনৈতিক দলের নিবন্ধন এবং প্রবাসীদের ভোটার করা নিয়ে, সেটা নিয়ে সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আপত্তি তুলেছেন। এই যে পরস্পর বিরোধী অবস্থানটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি ওকে ওয়েলকাম করি। মানে হয়েছে কি, ধরেন এরকম নয় যে একটা সেট অফ পিপল তৈরি করা হয়েছে, সব এক চিন্তার লোক, একই ধান্দার লোক, একই কাজ করবে, সেই জন্য গিয়ে শুরু করেছে। তারা তাদের জায়গা থেকে গেছে, তাদের নিজেদের চিন্তা ভাবনা রেখেছে। সেই চিন্তার মধ্যে অনেক পার্থক্য আছে, সব একরকম নয়। অতএব এইটা তো ধরেন, এই যে একটু আগে আপনি বলছিলেন, এটা সবাই খেয়াল করেছে, প্রধান নির্বাচন কমিশন খুব স্পষ্ট বলেছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। জামাত ইসলামের মতো পার্টি, এমনকি যেটাকে এক ধরনের কিংস পার্টি বলে অনেকে মনে করছে, নতুন যে পার্টিটা হলো, সেই পার্টিও কিন্তু বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন। তো ইলেকশন কমিশন বলছে না, এটা আমি ঠিক মনে করি না। এবং ইলেকশন কমিশনার, প্রধান ইলেকশন কমিশনার বেশ কয়েকটা প্রসঙ্গে এরকম সরাসরি মত পার্থক্য এগুলো বলেছেন। যেমন ধরেন এই যে ন্যাশনাল আইডি কার্ড নিয়ে, এটা নিয়ে, হ্যাঁ, এনআইডি নিয়ে সরকার নিয়ে যেতে চায় আলাদা কমিশন করে। হ্যাঁ, মানে এইটা তো একটা বিরাট বিতর্কের ব্যাপার। অতীতে আমাদের অভিজ্ঞতা খুব ভালো তো না, এটা যে এক্স্যাক্টলি কী হচ্ছে। আজকেও আমরা এটা কথা বলেছি, আমরা ঠিক কনক্লুসিভ কোনো জায়গাতে যাইনি, কিন্তু আমরা মনে করছি যে মানে এরকম একটা ব্যাপার করতে হবে যাতে মানে সব দিকের জিনিসটাই মাথার মধ্যে থাকে। যেমন একটা হয়েছে না, ধরেন বিচার বিভাগের ব্যাপার বলা হচ্ছে যে আমরা যদি বিচার বিভাগ মানে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে সব ক্ষমতা দেই, তো তাহলে তো ল মিনিস্ট্রির দরকারই লাগছে না, ওরাই সব করবে এবং দে উইল বি অ্যাবাভ দি সুপ্রিম কোর্ট। সেটা হয় দেখি, তাহলে এটা কীরকম করে হবে? বিচারপতি সহ যারা যারা আছে তাদের মামলা করবার ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে আপনার পারমিশন দেবে, গভর্নমেন্ট পারমিশন দেবে। কেন তারা পারমিশন দেবে? করতে পারে কি না? দুদকের কোনো অফিসারের কাছে নামে যদি মামলা করেন, তাহলে ওদের কাছ থেকে পারমিশন দিতে হবে কিনা? মানে আমাদের দেশটা কীরকম হয়েছে, ধরেন প্রত্যেকেই না নিজের নিজের জায়গায় নিজেরটা নিয়ে ব্যস্ত। আমি একটা প্রফেশনে আছি, আমি প্রফেশনের ইন্টারেস্টটা দেখছি। আমার প্রফেশনের লোক যে দুটো অন্যায় করেছে, যেটা জাতীয় স্বার্থের ক্ষতি করছে, তার বিরুদ্ধে যদি মামলা হয়, আমি বলবো হ্যাঁ মামলা হওয়া জেনুইন, সে আমার প্রফেশনে হলে কী আসে? তখন আমি মনে করবো আমার প্রফেশনের ইন্টারেস্টটাকে রক্ষা করতে পারি কি না। এই ধরনের চিন্তা ভাবনা সব কিছুই আমাদের বদলে ফেলতে হবে। এবং আমি একটা কথা বলি আপনাকে, শুরু যে করেছিলাম না, ওই যে মেয়েটার কথা বললাম, দেখেন মানে এটার মধ্যে আমি কিন্তু আবার বলি, আমি ডক্টর ইউনূসের সরকারকে, আওয়ামী লীগকে, বিএনপিকে, জাতীয় পার্টিকে যাই বলেন, কাউকে আমি দোষারোপ করছি না, কিন্তু আমি সবাইকে দোষারোপ করছি এইটা পারসিস্ট করলো কেন। ঠিক একইভাবে বলছি, পুলিশগুলো ধরেন কোনো মামলা নিচ্ছে না, এবং মামলা যদি পায় তাহলে ইনভেস্টিগেশনে যাচ্ছে না, অথবা টাকা না দিলে সে নড়ছে না। এই যে পদ্ধতিটা চলছে, এটাকে বন্ধ করবেন কেমনে? আমার মনে আছে এরকম এরশাদ আমলে 2জন সাংবাদিক আসছিলেন আমেরিকা থেকে, আমি স্টোরিটা শুনেছি। তারা প্রেস ক্লাবে গেছে, কথাবার্তা বলছিল, গল্প করছিল, তো মার্শাল ল নিয়ে বারবার কথা হচ্ছে। তো ওই সাংবাদিক জিজ্ঞেস, তোমরা তো মার্শাল ল করো কেন, এটা কি হয়েছে? তো তখন আমাদের সাংবাদিক জিজ্ঞেস করেছে, তোমাদের দেশে যদি মার্শাল ল হতো তাহলে কী হতো বলো তো? তারা খুব হই হই করে হেসে উঠেছে, চুপ করে আছে। তারা বলছে কি জবাব দাও, হাসলে কী হবে? আমাদের হাসিটাই আনসার। দ্য হোল অফ আমেরিকান পিপল উড লাফ অ্যাট দ্যাট। মার্শাল লকে তারা হেসেই উড়িয়ে দেবে। দ্যাট ইজ দি কালচার। আপনি ইন্ডিয়াতে মার্শাল ল করবেন, তা তো করতে পারবেন না। সে আমাদের দেশে মানে এত ছোট লোকই দুর্নীতি করে যে অন্যরা মনে করে বা এরকম সবাই করে, সবাই ঘৃণা করবে, যে সেই ঘৃণা করবে জায়গায় যেতে পারে না। তো আমাদের এখন হয়েছে, আমরা যে সংস্কার বলছি, আমরা তো প্রধানত আমাদের মাথায় যদি চিন্তাটা থাকে যে আমরা দেশটা বদলে দিতে চাই, সমাজটা বদলে দিতে চাই, এবং সেই জন্যে আমাদের কোন কোন আইন সংস্কার করা দরকার, কোন কোন পদ্ধতি সংস্কার করা দরকার এবং কীভাবে, সেরকম করে যদি বলেন
তাহলে আমি মনে করি বৈদুল আলম মঞ্জুমদার একটা বলতেই পারেন, নাসির সাহেব আর একটা বলতে পারেন, অথবা সিরাজ সাহেব বা চিফ সেক্রেটারি উনি আর একটা বলতে পারেন, আবার কোনো অ্যাডভাইজার আর রকম বলতে পারেন। কিন্তু আলটিমেটলি গিয়ে কোনো একটা জায়গাতে এইটা ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে সিদ্ধান্তটা করতে হবে। সমস্যাটা হচ্ছে ন্যাশনাল কনসেনসাস করবেন কেমনে? বিএনপি বলল আগে জাতীয় সংসদের নির্বাচন, আর জামাত ইসলাম বলল এবং ছাত্ররা বলল আগে স্থানীয় সরকার। এটাতে কিন্তু কোনো ঐকমত্য হচ্ছে না, দুই মত দুই জায়গাতে, একটা নর্থ পোল একটা সাউথ পোল, কোনো জায়গায় দুটো পোল মিলবে না। এখানে সিদ্ধান্ত করবেন কেমনে? এই কথাটা ডক্টর ইউনূসকে বলতে হবে। আমি বারে বারেই বলছি, ডক্টর ইউনূসকে আমি পছন্দ করি কিংবা না করি, তাকে মানা ছাড়া তো আমার পথ নাই। আমি মাঝে মাঝে রসিকতা করে বলি, কালকে যদি ডক্টর ইউনূস বলে ভাই পারবো না আমি চলে গেলাম, পরশু থেকে তো আমার গভর্নমেন্ট নেই, নতুন একটা গভর্নমেন্ট বানাতে পারি কিন্তু তার সন্দেহ আছে, তাহলে মার্শাল ল আসবে, সবই শেষ। তাহলে আপনার সবাইকে নিয়েই ভাবতে হবে যে আমাকে খুবই কুললি ভাবতে হবে, যাতে আমি এত বড় বড় সমস্যাটার একটা এমিকেবল অথবা আপনি বলেন যে কনসেনসাসের ভিত্তিতে সলিউশন করে সামনের দিকে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ জনাব ফজলুর রহমান। নির্বাচন কমিশনের যে এই যে কমিশনের সঙ্গে সংস্কার কমিশনের যে বিরোধ, এবং নির্বাচন কমিশন, স্থানীয় সরকার আগে নির্বাচন সম্ভব নয়, কমিশনকে সরাসরি সেই বিষয়টি বলে দেয়া, নির্বাচন কমিশনের এই যে শক্ত অবস্থান, রাজনৈতিক দলগুলোর বিভেদের মধ্যেও, মানে কোনো দল চাচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন, কোনো দল চাচ্ছে পরে স্থানীয় সরকার নির্বাচন, সেই সময় নির্বাচন কমিশন, চিফ নির্বাচন কমিশনার শক্তভাবে বলা যে আগে জাতীয় সংসদ নির্বাচন। পুরো বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অর্থাৎ চিফ ইলেকশন কমিশনারের মধ্যে কোনো ধান্দাবাজি নাই, আমি এইভাবেই বাংলা কই। অন্যদের মধ্যে ধান্দাবাজি আছে, উনি কোনো ধান্দাবাজি, উনি চিফ ইলেকশন কমিশনার মনে করে না যে আমার এইটাই পদটাকে ব্যবহার করে আরও 5-7 বছর থাকতে হবে। কাজে উনি জিনিসটা বুঝে যে স্লোগানটা কি হয়েছিল, স্লোগানটি হয়েছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে মানে কি? শেখ হাসিনা তো জাতীয় সরকারের প্রধানমন্ত্রী। কাজেই ওই স্লোগানটাকে যদি সম্মান করতে হয়, এক দফার স্লোগানটা যেটার উপরে শেখ হাসিনা চলে গেল, তাইলে তো জাতীয় সরকারের ইলেকশন হইতে হবে। এটা তো স্লোগান হয় নাই যে এক দফায় এক দাবি, উপজেলা ইলেকশন কবে দিবি বা স্থানীয় ইলেকশন কবে দিবি। হয়েছে তো এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবে, মানে হাসিনাকে চইলা গেলে পরে she will be replaced by another national government. রাইট। কাজে এখানে পার্লামেন্ট ইলেকশন, এটার মধ্যে কোনো খুব বেশি বুদ্ধির প্রয়োজন আছে বলে বা জ্ঞানের প্রয়োজন তো মনে নাই। এটা হলো যারা এই জিনিসটাকে নিয়ে খেলতে চায়, এই খেলাধুলা যারা করে তাদের ক্ষমতাটাকে কুকিগত করতে চায়, তারা বলে স্থানীয় ইলেকশন। এক, দুই হলো, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, এটা না হইলে কিছুতেই হবে না। সেটা হলো ওই যে কনসেনসাস কিভাবে হবে, সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে, হ্যাঁ ইউনূস সাহেব বসবে, ইউনূস সাহেব বসে একটা সবার মতামত নিবে। মান্না ভাই যেটা বলতেছে, ইউনূস সাহেব হইল শেষ কথা বলার মালিক, ইলেকশনটা কি হবে। আমি মান্না ভাইয়ের এই কথাটা আমি খুব সম্মানজনকভাবে ডিফার করি, কারণ ইউনূস সাহেব অলরেডি বলে ফেলছে সে জনগণের প্রতিনিধি না, সে হইল ছাত্ররা তাকে বানাইছে, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তাকে কাজে, এবং ছাত্রদের একটা দল করার জন্য উনি বিদেশে গিয়া পর্যন্ত তদবির করছে। এবং এখন পর্যন্ত অন্ধ মানুষ বুঝে, বোকা মানুষ বুঝে যে এই যে দলটা সৃষ্টি হয়েছে ইউনূস সাহেবের সন্তানদের একটা দল, এবং এটার ফাদার হইল ইউনূস, জনাব মোহাম্মদ ইউনূস। কাজে একটা দল যিনি সৃষ্টি করতে পারেন, কিংস পার্টি, এবং যিনি এতগুলো কাজ করতে পারেন ক্ষমতায় থাকার জন্য, সেইটা না করে ইউনূস খুব ক্লিয়ারলি বলা উচিত তত্ত্বাবধায়ক সরকারের আইন অলরেডি পাস হয়ে গেছে, সুপ্রিম কোর্টে শুধু 1 ঘন্টার একটা ইয়েস নো ভেরি গুড হবে, ইয়েস রুল অ্যাবসলিউট, শেষ, তত্ত্বাবধায়ক সরকার আসবে, সেই তত্ত্বাবধায়ক সরকার আইসা ইলেকশনটা করবে। একদম যদি ইউনূস সাহেবকে সম্মান করতে হয়, তার সমস্ত উপদেষ্টাদেরকে বাদ দিয়ে উনাকে এইখানে রাইখে দেওয়া। সেই নতুন তত্ত্বাবধায়ক সরকার এসে 120 দিন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের এখন টার্ম, সময়টা, ডিউরেশনটা
120 দিনের মধ্যে ইলেকশন করে দেওয়া যাবে। আমার কথা হইল ইউনূস সাহেবের অধীনে আর সঠিক ইলেকশন হবে বলে আমি মনে করি না। সেই কারণে আমি তত্ত্বাবধায়ক সরকারের আইনটা ওনারাই আটকায় রাখছে, নাহলে এতদিনে অ্যাপিলেট ডিভিশনে পাস হয়ে যেত। আইনটা কনফার্ম করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন, ফেয়ার ইলেকশন। এবং এই দেশে এটা আমার কথা, এটা খুব ক্লিয়ার কথা। জি, অসংখ্য ধন্যবাদ। এটু তাজ রহমান, এই বিষয়ের উপর একেবারে সংক্ষেপে। দুই বিজ্ঞ বলার পরে আমাদের আর কি বলার আছে, একটাই কথা বলতে হয় যে নির্বাচন তো হতে হবে। নির্বাচন কমিশন আর নির্বাচন সংস্কার কমিশন ওনাদের বিদেশিদের প্রবাসীদের ভোটার করতে বাধা কোথায়? 2024 সালে আরএমজি রিমিট গার্মেন্টসের আসছে 38 বিলিয়ন 43, আর রেমিটেন্স আছে 2024-এ 27 বিলিয়ন। এই রেমিটেন্স যোদ্ধারা প্রবাসীরা এত কষ্ট করে টাকা পাঠায় এখানে, 1 কোটির উপরে প্রবাসী, তাদেরকে ভোটার ইনক্লুড করতে ঝামেলাটা কোথায়? আমি এক সময় প্রবাসী ছিলাম, প্রবাসী যেটা অধিকার তাদেরকে আপনি কেন করবেন না? আপনার এতে অসুবিধাটা কোথায় হচ্ছে? রাজনৈতিক দলও তো বলতেছে এটা করার জন্য। নির্বাচন কমিশন নিয়ে একটু যদি বলেন। নির্বাচন কমিশন হলো একটা ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশন যদি না থাকে সেই দেশের কখনো ইন্ডিপেন্ডেন্ট সুষ্ঠু নির্বাচন। তার উদাহরণ আমেরিকার ট্রাম্পের সেকেন্ড টাইম যখন হার ছিল, ইলেকশন রেজাল্ট চেঞ্জ করার চেষ্টা করেছিল, পারে না, বিকজ অফ দি ইনস্টিটিউশন, ইলেকশন কমিশন অ্যান্ড দি ইনস্টিটিউশন। ইনস্টিটিউশনকে আমরা সব রাজনৈতিক দল শক্তিশালী করার জন্য যা যা প্রয়োজন, যেটা মান্না ভাই বলল, সংস্কারে সেই বিষয়টা আনতে হবে, কারো ব্যক্তিগত দলের পক্ষে চিন্তা না করে। বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবার আপনাদের শুনবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছি শেষ বিরতি এবং এটি 2 মিনিটের, আশা করি সঙ্গেই থাকবেন। শেষ বিরতির পর আলোচনার শেষ পর্বে আমরা এসএটিভির সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। এটু তাজ রহমান, এই যে আলোচনার মধ্যে দিয়ে যে বিষয়গুলো আসলো সেটা হচ্ছে নির্বাচন প্রলম্বিত করবার একটা প্রয়াস, কি বলবেন আপনি? শুনেন, পাকিস্তানের ইমরান খান সাবেক প্রধানমন্ত্রী 1996-এ তার দল তেহরিকে ইনসার গঠন করেছিল, আর গিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসছে 2018-তে। কত বছর হলো? 23 বছর এখানের মধ্যে চলে গেছে। একটা রাজনৈতিক দলরে আপনি পেট্রন করছেন, ওভারনাইট এই রাজনৈতিক দলটা তো ক্ষমতা আনতে পারবেন না, একটা সময় তো লাগবেই। তো এখন রাজনৈতিক দল টকশোতে যখন যান, আমাদের বিজ্ঞরা বলেন, কেউ বলেন রাজার দল, কেউ বলেন কিংস পার্টি, এই যাদেরকে রাজনৈতিক দল তৈরি করতে দেওয়া হলো, এবং উনি ইন্টারভিউতে ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে মাস্টার মাইন্ড এরা আমার নিয়োগকর্তা, এই শব্দটা বলার পরে ফয়সাল ভাই, নিয়োগকর্তা যখন ছাত্ররা হয়ে যায় তখন রাজনৈতিক দলকে আন্ডারমাইন করা হয়ে যায়। এই বক্তব্য থেকেই রাজনৈতিক দলের এখানে পার্টিসিপেশনটাই টোটালি আপনি আন্ডারমাইন, ছোটো করে দেখলেন, এদেরকে আশকারা দিলেন। সেই আশকারার ফলে 7 মাসের মব কালচার, মব জাস্টিস, অস্থিতিশীল দেশে পুলিশরে মানে না, পুলিশরে পিটায়, আমি অমুক দলের, আমি তমুক দলের করে ধমকি দেয়। আজকে পুলিশ ফাংশন করছে না। কেন করছে না? পুলিশ মনে করছে আমরা এখানে কার জন্য ফাংশনিং করব, কার জন্য ধরতে যাব। আপনি এইগুলো তো নষ্ট করে দিলেন, দেশের ইউনিটারে করার কথার জায়গায় ইউনিটিটা নষ্ট করে দিলেন। আপনাকে ভূমিকা নেওয়া স্ট্রিক্টলি উচিত ছিল, ছাত্রদের বলা উচিত ছিল, দেখো অল পলিটিক্যাল পার্টিজ আর সেম টু মাই আইজ, কেউরে আমি অন্য চোখে দেখতে পারবো না। এখানে সুযোগ যেটা ফজলু ভাই পাবে, যেটা মান্না ভাই পাবে, সেটা আমিও পাবো। এই সমান সুযোগের চিন্তা মাথায় নিয়ে যদি আপনি পলিটিক্যাল ন্যাশনাল কনসেনসাস, নির্বাচন সংস্কার সবগুলো হতো, তাহলে হয়তো দেশ কিন্তু অলরেডি ডিভাইডেড। আপনি আর ডক্টর ইউনূস আর দেশ এক করা খুব মুশকিল হয়ে যাবে যদি না উনি, যেহেতু রাজনৈতিক দল গঠন করে ফেলছেন, পলিটিক্যাল ফ্যাসিলিটেশন করা শুরু করে দিচ্ছেন, গভর্নমেন্ট ফ্যাসিলিটেশন শুরু করে দিচ্ছেন, ডিসিরা রিকুইজিশন করে বাস দিচ্ছে, লোক দিচ্ছে, টাকা দিচ্ছে, বড় বড়, আজকে পত্রিকায় দেখলাম, নিউজে দেখছি ভাইরাল, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল গ্রুপরা তাদেরকে ম্যানেজ করে দেয়ার সার্ভাইভিং। এটা যদি হয়ে থাকে, তো বাকি পলিটিক্যাল পার্টিরা 40 বছর পুরনো পার্টি হিমশিম খাচ্ছে রাজনৈতিক দল চালাতে। এখানেই তো একটা আলাদা, মান্না ভাই একটা ভালো ইফতার করতে পারছে না, আমরা একটা ভালো ইফতার করতে পারছি না, করতে গেলে বাধা দেওয়া হচ্ছে। এগুলো তো একটা নিরপেক্ষ ইন্টারিম গভর্নমেন্টের ফাংশন না, নন ফাংশনিং হয়ে যাচ্ছে। আমরা আলোচনা করলে কেউ আমাদেরকে গালি দেয়, ফজলু ভাই বেশি বললে ফজলু ভাই যদি সমালোচনা করে। রাজনৈতিক দলের কাজ হইল যে স্টিয়ারিংয়ে থাকবে বসা, তার সমালোচনা করা, তার বিরুদ্ধে বলা না, তাকে সঠিক পথে চলার জন্য বলতে হবে। যদি না বলেন তাইলে এটা আবার কিন্তু রং পথে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব মাহমুদুর রহমান মান্না, যেগুলো প্রশ্ন দেওয়া হয়েছে অলটুকুদের 126টা, এই 126-এ ধরেন একমত আছি, একমত নাই, আংশিক একমত, আর কিছু লেখা কেন করছি না। আমি বলছি এই 126টা প্রশ্নের জবাব যতগুলো পার্টি দিল সবগুলো থেকে কমন যা আছে তা বার করেন।
এটা কিন্তু ইউনিসেফও বলেছেন, বলেছেন, গভর্নমেন্টও হ্যাঁ। বলেছে এগুলো সংস্কার করা হবে, এটা চার্টার হবে। ওই যে জুলাই চার্টারের কথা বললেন না, জি। জুলাই চার্টার মানে কি 24 মুক্তিযুদ্ধ নাকি 71 মুক্তিযুদ্ধ নাকি আপনার কি বলে ওই যে পাকিস্তানের ওইটা মুক্তিযুদ্ধ, এগুলো বিতর্ক করার তো দরকার নেই। আপনার মূল বিষয়টা হচ্ছে এখন আপনি নিয়ে যাবেন কীরকম করে, সেটার জন্যে আপনি যেগুলো কমন প্যানেল কমন যেটা দেখলেন যে কাছাকাছি আছে অনেক, এরকম আরও 20টা পেয়েছেন, তাদের সেই ইস্যুগুলো নিয়ে অন্যদের সাথে কথা বলেন, করবার পরে চেষ্টা করেন সবচেয়ে বেশি ঐক্যমত্য কোনটাতে কোনটাতে করতে পারলেন। এর মধ্যে আমি কনস্টিটিউশন ইস্যু, ইলেকশন ইস্যু, দুর্নীতি ইস্যু, 3টা বড় করছি। প্রশাসন অন্যগুলো বলা যায় যতগুলো আপনি পারেন। এইটা নিয়ে আপনি ঘোষণা করেন এত তারিখে এইটার বেসিসে আমি নির্বাচন দেব, আরও যদি বড় করে আমি ঐক্য করতে পারি সেটাও করব। এটা আপনাকে ক্যাটেগরিক্যালি বলতে হবে যে এখন নির্বাচনের মধ্যে দিয়েই আমরা আপাতত যে সংকটটা দেখছি, জি। জাতীয় সংকট কাটাবার জন্যে এই ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন করব, এটাই হলো পথ। এটা সরকার মনে করে, এটা বলবার পর আপনি সেই পথে যেতে থাকেন। তারপরে ধরেন আরও ছোটোখাটো সমস্যা হয়তো আসবে, কিন্তু সেগুলো সমাধান করতে পারেন। যখনই একবার ইলেকশনের কথাটা হয়ে যাবে না, তখন বাকিদের এটার সাথে আসতে হবে, তার কোনো বিকল্প নাই। আর কেউ ওই রকম বিতর্ক যদি করতে চায় আগে সংস্কার তারপরে নির্বাচন, মানে এত ফালতু কথা বলা হচ্ছে যে সংস্কারের আগে পিছনে নাই, সংস্কার জন্ম জন্মান্তরের মতো চলতেই থাকছে, চলবে। এটা তো কোনো আগে নাই, কোনো পরে নাই, কোনো মাঝখানে নাই। এইরকম করে এই জায়গাগুলো ধরে যদি করতে পারেন, তাহলে ডক্টর ইউনূসকে আমি সন্দেহ বা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থেকে মুক্তি দিচ্ছি। আমি এখন পর্যন্ত এইটা মনে করছি না যে উনি ক্ষমতা নেবার জন্যই চেষ্টা করছেন, কিন্তু এইটা আমি মনে করি তাকে উস্কাবার লোক অনেকেই আছে, হয় না, অন্যের পাতে মাছ রেখে নিজে খাবো, এরকম চেষ্টা হতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ফজলুর রহমান। ওই যে আমি বলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার ভাইদেরকেও সালাম। জিনিসটা আমি যে বলি, আমি একটু কঠিন কথা বলি। ছেলেদের 3টা কথা, এরা ত্রিরত্ন দেখলাম। একটা হইলো বলছে ছেলেরা, প্রথম কথাটা বলছে তারা দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক, 2 ইলেকশনের ব্যাপারে বলছে গণপরিষদ, মুক্তিযুদ্ধের ব্যাপারে এটা বলেই নেই, বলছে জনযুদ্ধ। এই 3টা কথাই ব্যতিক্রম ধর্মী কথা। এবং এটা হইলো এই দেশে এইসব ছেলেপেলেরা, আমি আপনাকে বলি, যদি খালি পুলিশ এদেরকে গার্ড না করে, আর এটা যদি কিংস পার্টি না হয়ে এইসব ছেলেপেলেরা যদি রাস্তা নাইমা কোথাও জনসভা করতে যায়, এই 3টা কথা বললে পরে মানুষ কিন্তু বুঝবে যে তারা এইখান থেকে পুলিশ ছাড়া কিন্তু আসতে টাসতে পারবে না, যাইতেও পারবে না। অবস্থাটা কিন্তু এরকম। আমার বাবারা যারা এইসব কথা বলে, মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ, আমি তাদেরকে বলবো, আমি কিন্তু আগে বলছি, এখন আর বলতে চাই না, তাইলে কিন্তু তোমাদের জন্মের খোঁজ নেব। আমি কিন্তু জনযোদ্ধা না, আমি মুক্তিযোদ্ধা। আমি কিন্তু মুক্তিযোদ্ধা, কাজে আমাকে জনযোদ্ধা বানাইবার চেষ্টা করো না তোমরা। আর সেকেন্ড রিপাবলিক মানে ফার্স্ট রিপাবলিক তুমি মানো না তো। ফ্রান্সের কথাটা আমি পরে আসবো, এত কথা বলা যাবে না। শুধু আমি বলে সেকেন্ড রিপাবলিক যারা করতে চায় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা মানে না, তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো রাইট নাই। আর গণপরিষদ ইলেকশন তখনই হইতে পারে যখন একটা দেশে কোনো পার্লামেন্ট থাকে না। পাকিস্তান স্বাধীন হয়েছে, তার কোনো সংবিধান নাই, সংবিধান করতে হবে, কাজে পাকিস্তানে গণপরিষদ হয়েছে। ইন্ডিয়া স্বাধীন হয়েছে 47 সনে, তার কোনো সংবিধান নাই, 5 বছর একটা সংবিধান করছে গণপরিষদ আন্ডার দ্য লিডারশিপ অফ জওহরলাল নেহেরু এবং সেই আম্বেদকর। বাংলাদেশ হয়েছে, তার কোনো সংবিধান ছিল না, সমস্ত MNA এবং এমপিদেরকে মিললে বানাইছে MCA, মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং এপ্রিল থেকে নভেম্বরের 4 তারিখ পর্যন্ত দ্যাট ওয়াজ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমার দেশে একটা সংবিধান আছে, এইটা তুমি পরিবর্তন করতে পারো এই অবস্থাতে। কিন্তু যদি একদম বাতিল করে তুমি সেকেন্ড রিপাবলিক করতে হয়, তাহলে তোমার করা উচিত ছিল এটা 5ই আগস্ট যে আমরা, এবং এর আগে তোমার কর্মসূচি ঘোষণা করা উচিত ছিল যে আমরা যদি 5ই আগস্ট বা আগস্ট মাসে জিততে পারি, তাহলে আমরা এই দেশে রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক করব। সেইটাও বলো নাই। এখন বিপ্লবী সরকারও তুমি করো নাই। তুমি শপথ নিছো একটা আমার সংবিধানের অধীনে, এখন যেটার উপরে শপথ নিছো এটাকে পায়ের তলে পিষতে চাও, তোমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত এবং তুমি হইলে দেশদ্রোহী। এটা হইলো আমার কথা। নির্বাচন প্রলম্বিত করবার যে প্রক্রিয়া, হ্যাঁ, নির্বাচন প্রলম্বিত করার যে প্রক্রিয়া,
সেই প্রক্রিয়া আমার মনে হয় না মানুষ মানবে, তাইলে ইউনূস সরকার থাকবে না। এটা আমি বলে দিলাম আজকে। আমি এটা ভবিষ্যৎ নির্বাচন খুব চেষ্টা হবে প্রলম্বিত করার জন্য, কিন্তু তাইলে ইউনূস সরকার থাকবে না, অন্য কেউ আইসা করতে পারে, সেইটা আমি চাই না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, জনাব মাহমুদুর রহমান মান্না এবং এটিউ তাজ রহমান আমাদের এখানে এসে মূল্যবান কিছু কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, একেবারেই শেষ পর্যায়ে আমরা যে কথা দিয়ে মাহমুদুর রহমান মান্না বললেন যে তিনি প্রশ্নবোধক রাখতে চান না, আমরাও চাই না। টানাপোড়েন থাকলেও সময়ের পরিক্রমায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলেই কিন্তু পাল্টে যাবে পরিস্থিতি। সবাই এগিয়ে যাবে নির্বাচনের পথে। সুষ্ঠু একটি নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক সরকার, কবর রচনা হবে ফ্যাসিস্ট সরকারের। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি এসএটিভি সংলাপ। দর্শক, জানিয়ে রাখি, এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।